ফেসবুকে সবাই একটু জানাও তো আমাকে সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুক একটু জানাও সাউন্ড ওকে আছে কিনা। আজকে ফেসবুকে কি হলো, কমেন্ট দেখা যাচ্ছে না। ওয়েব একটু জানাও তো সাউন্ড ওকে আছে। প্রোগ্রেস রাওয়ানি নাকিবুল অল ওকে আছে। আমরা শুরু করে দিই তাহলে। ফেসবুকেরটা আমি একটু দেখি, আমার মোবাইল থেকে গিয়ে দেখি সব ওকে আছে কিনা। অল ক্লিয়ার, শুরু করে দিই। আজকে ওয়েব অ্যাপের কমেন্ট পড়বো, ওয়েব অ্যাপে একটু বেশি বেশি করে কমেন্ট করবো। আচ্ছা, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের একদমই ইজি। তো আসলে কয়েকটা ট্রিক্স জানলে এই চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, একদমই ইজি একটা চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টার হচ্ছে তড়িৎ রসায়ন। ঠিক আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার, ফোর্থ চ্যাপ্টার। তো এখানে হচ্ছে কিছু জিনিস আমি বইয়ের সাথে রিলেট করে দিব, আর কিছু জায়গায় বলবো হচ্ছে বই পড়ার কোনো দরকার নাই। তো ক্লাসটা যখন শেষ হবে তুমি মাঝে একটু তোমার এনার্জি কমে যেতে পারে, বিরক্ত হতে পারো, বাট ক্লাসটা যখন শেষ হবে তুমি দেখবা অনেক কিছুই পারছো। সেজন্য হচ্ছে তুমি মনোযোগ দিয়ে জাস্ট ক্লাসটা করবা আর ক্লাস নোট করবা। কিছু জায়গায় তুমি ফার্স্টবার না বুঝলে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, তুমি বুঝো না এটা বলার দরকার নেই, আমি রিপিট করে দিব। ঠিক আছে, তোমার একদমই চিন্তা করার কোনো দরকার নাই। বুঝতে পারছো মনে হয়। তো ফার্স্টে আমি একটা জিনিস একটু বইয়ের মধ্যে যাই। এখানে দেখো তড়িৎ রসায়ন আমি একটু ওভারভিউ করে দিই অধ্যায়ের প্রধান শব্দসমূহের, মানে কি ওয়ার্ড আমরা কি নিয়ে জানবো। তড়িৎ পরিবাহী নিয়ে জানবো, তড়িৎ বিশ্লেষ্য নিয়ে জানবো। ঠিক আছে, ফ্যারাড নিয়ে জানবো, ধাতু সক্রিয়তা সিরিজ নিয়ে জানবো, জারণোদ্দর কোষ, বিজারণোদ্দর কোষ, লবণ সেতু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তড়িৎ পরিবাহী থেকে এমসিকিউ আসতে পারে, সক্রিয়তা সিরিজ থেকে এমসিকিউ আসতে পারে, তড়িৎদ্বার বিভবের উপর আসতে পারে, প্রাইমারি কোষ, সেকেন্ডারি কোষ, ফুয়েল সেল। ফুয়েল সেলটা জাস্ট জেনে রাখবো, এটা তোমাদের আসলে সিলেবাসে নেই আমার জানা মতো, যদি কোনো ভুল না করি। সেলটা হচ্ছে ফুয়েল সেলটা তোমাদের নেই, এরপর আমি হয়তো ব্রিফলি বলে দিব। ঠিক আছে, হাইড্রোজেন ফুয়েল সেল একটা নিয়ে হয়তো বলে দিব। পরিবেশ বান্ধব একটা সেল এখান থেকে দিয়ে দিতে পারে মাঝে মধ্যে, একটু সায়েন্স রিলেটেড যেগুলো এখান থেকে কোয়েশ্চেন, রিলেটেড যেগুলো এগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু দিয়ে দেয়। তো আমি বইয়ের মধ্যে পেজ নাম্বার যাচ্ছি 545। ঠিক আছে, পেজ নাম্বার যাচ্ছি 5। আমাদের হাজারি স্যারের বইটা আছে মনে হয়। ঠিক আছে, সবার কাছে হাজারি স্যারের বইটা আছে আশা করি। আর একটা টপিক আছে পরিবেহিতা। পরিবেহিতা থেকে কোয়েশ্চেন আসে কম, এটা পড়তে গেলে তোমার মনে হবে অনেক কঠিন, কিন্তু আমি যা পড়াবো ওইটুক পড়ে নিবা। আমি আসলে ম্যাক্সিমাম জিনিস যা পড়াবো বলতে আমি আসলে যা পড়াই এর মধ্যে আরো বইয়ের কয়েকটা জিনিস বেশি বলে দিই, কম কখনো বলি না। তো দেখবা হচ্ছে কি আমি যখন পড়াবো শুরুতে একটু কঠিন লাগবে, এরপর জিনিসটা আবার ইজি হয়ে যাবে। তো একটু শুরু করি আমরা এক জায়গা থেকে। একদম দেখো 545 নম্বর পেজের মধ্যে তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহী মানে কি, আমাদের বাসায় যে কারেন্টের লাইনগুলো আছে তাই না, এগুলো হচ্ছে কি পরিবাহী। মোবাইলের যেটা তুমি চার্জ দিচ্ছ এটা কি বলতো, পরিবাহী। এরপরে তোমার কি আছে, কোনো মেটাল তুমি যদি লোহা দিয়ে কারেন্টের মধ্যে দাও, যেমন আমি ছোটবেলায় করছিলাম কি, একটা ভাঙা টেস্টার ছিল আমাদের বাসায়, ওইটা দিয়ে একদম মেন সুইচ, ওইটার মাথাটা ধরে একদম মেন সুইচে এর ভিতরে দিছি ঢুকাই। এরপর কি হয়েছে, সাই করে একটা বিশাল ইয়ে করে, এটা আসলে মারা যেতে পারে অনেক ছেলে মেয়ে, বিশেষ করে যাদের ছোট ঘরে দেখবা হচ্ছে ছোট বেবি আছে, খুব সাবধানে রাখবা। এরা হচ্ছে এই যে দেখো ভাঙা, যেমন ওই দিন হচ্ছে আমার মৃত্যু হওয়াটা হচ্ছে একদম নর্মাল একটা বিষয় ছিল। ঘটনা বুঝছো, এগুলো তো পুরনো বিল্ডিং, ওইগুলো তোমার খুব একটা প্রোটেকশনও দেওয়া হয় না। তো ডিসি হচ্ছে কি টেস্টার নিয়ে কারেন্টের মধ্যে কি ভাঙা টেস্টার নিয়ে ঢুকাই দিছে, একদম মেটালটা দেখা যাচ্ছিল, একদম বিশাল একটা শক দিয়ে এরপরে হয়েছে। তোমার অনেক সময় করে কি আঙ্গুল দিয়ে দেয়, এরপর হচ্ছে তোমার কি চামচ দিয়ে দেয় ছোট যারা আছে। যদি আমি তখন খুব বেশি ছোট ছিলাম অবশ্যই, ক্লাস 2-3-তে পড়তাম আর কি। তো বিশাল একটা ঝাঁকি দিয়ে মোটামুটি ফেলছে। এরপরে দেখো তাহলে মেটাল যেগুলো আছে, ধাতু যেগুলো আছে, এগুলো ইন জেনারেল কি হয়, পরিবাহী হয়। ধাতু যেগুলো বলতে যেমন কি অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ধাতব বৈশিষ্ট্য যারা আছে ওরা কি করে, তড়িৎ পরিবাহী হয়। ঠিক আছে, তড়িৎ পরিবাহী। এই ধরনের ধাতু যারা আছে তোমরা কি বলতে পারো এরা কিভাবে তড়িৎ পরিবহন করে, এটা কিন্তু তোমার এমসিকিউতে আসবে। ওরা কিভাবে তড়িৎ পরিবহন করে, ধাতুর সম্পদ কি, ধাতুর সম্পদ হিসেবে আমরা সবাই একটু একটু কম জানলো অপশন দেখে কিন্তু এটা অ্যান্সার পারবো। এটা হচ্ছে কি বলতো,
এটা কি বলতো তোমার এই যে ধাতু কিভাবে ইলেকট্রন পরিবহন করে, ধাতু ইলেকট্রন পরিবহন করে হচ্ছে তোমার কি দিয়ে, ইলেকট্রনের সাহায্যে, মুক্ত ইলেকট্রন। এই যে দেখছো ফ্রি ইলেকট্রন, গুড, দেখছো সবাই বলতে পারছো, মানে এটা একদম কমন সেন্স। কেউ যদি বলতে না পারো, আমি কোয়েশ্চেন বলার পর তুমি কিন্তু অপশন থেকে বলতে পারবা ধাতু কিভাবে করে, মুক্ত ইলেকট্রনের মাধ্যমে। ও আরেকটা জিনিস বলে রাখি তোমাদের, এই ঘটনাটা একটু শেয়ার করি। এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট ছিল, ও 13 ব্যাচের, হ্যাঁ মানে এইচএসসি, তোমরা তো হচ্ছে 23-এর, আব্দুল্লাহ নাম। খুব একদম শুরুর দিকের স্টুডেন্ট, তো আমি তো পড়াচ্ছি 11 থেকে, তো একদম শুরুর দিকের স্টুডেন্ট। ওই সময় স্টুডেন্টরা হচ্ছে একদম ধরো কাছে বসে পড়ছে, টেবিলে বসে বসে পড়াইছে, এরকম 7-8 জন করে টেবিলে বসে বসে পড়াইছে, খুব কাছের স্টুডেন্ট কিন্তু ওরা। ওদের গ্রুপটা পরে বেড়ে 10-12-14 জন এরকম, মানে তখন তো খুব টেবিলে বসে বসে পড়তে, এর মানে বুঝতে পারছো, ফার্ম গেটে হোস্টেলে খুবই মানে ক্লোজ, তো মানে খুবই পরিচিত আর কি, খুবই মানে ও হচ্ছে সবসময় নকও দিত। এরপর যেটা হলো গত বছরের ঘটনা, এটা গত বছরের ঘটনা, ওরা নতুন বাসা করছিল। তো নতুন বাসায় হচ্ছে তোমরা দেখো না লাইনগুলা যে থাকে ওপেন থাকে, এখনো বোর্ড লাগানো হয়নি। ও করছে কি দুপুরের দিকের ঘটনা, হঠাৎ করে দেখি যে ফেসবুকে একটা এই ছেলে হচ্ছে তোমার এখানে মারা গেছে শককে। মানে বিষয় বুঝছো, যে নতুন বাসা আছে না, বাসার মধ্যে কারেন্টের যে লাইনগুলো আছে, তো এগুলোর মধ্যে কি হয়েছে, ও আঙুল দিয়ে দিছে, আঙুল দিয়ে হচ্ছে কি হয়েছে তোমার, এই এগুলো বুঝছো তো, এটা হচ্ছে পরিবেহী। আর আমাদের বডি যেটা আছে, আমরা কি বলতো পরিবেহী, ও মারা গেল, এটা একদম বেস্ট শকিং একটা নিউজ ছিল। সুতরাং এই ধরনের জিনিসগুলো মাথায় রাখবে, মানে সেফটি, তুমি পরিবেহী পড়ছো, পরিবেহী সেফটিটা কিন্তু যদি তুমি না জানো, পরিবেহী যে কত ভয়ঙ্কর একটা জিনিস, এটা যদি তুমি না বুঝো, বিষয় বুঝছো, মানে তুমি চিন্তা করো আর কীরকম ঘটনা, মানে চিন্তাও করা যায় না এটা। তো এরপর আরেকটা ঘটনা তোমাদের বলি। তো এটা যেমন পরিবেহী, এটা কোন পরিবেহী ছিল, ধাতব পরিবেহী ছিল। তো আরেকটা পরিবেহীর কথা তোমাদের বলি, আমি আগে অফিসে যখন ছিলাম, তো ওইখানে হচ্ছে ওই তোমার পুকুর ছিল আর কি, পুকুর, ওই পন্ড থেকে বিভিন্ন কাজে ইন্ডাস্ট্রিতে তোমার কি লাগে, পানি লাগে। তো পন্ডের ভিতরে তোমার একটা পাম্প দেয়া হয়। আমি আগে একটু তোমাদের আইডিয়া, তো তোমাদের এই জিনিসটার ব্যাপারে একটু ইন্টারেস্টটা জাগাচ্ছে, মানে বিষয়টা যে ইম্পর্টেন্ট। তো তো পন্টের মধ্যে তোমার কি দিছে, সাবমার্সিবল পাম্প একটা ফেলে দিছে, ঠিক আছে, একটা সাবমার্সিবল পাম্প দিছে। সাবমার্সিবল পাম্প হচ্ছে যে নিমজ্জিত, সাবমার্স মানে নিমজ্জিত, এই যে পুকুরে দিলে ভিতর থেকে পানিটা পাঠাতে থাকবে। তো ক্যাজুয়াল দিচ্ছিল, ক্যাজুয়াল দিয়ে তোমার হয়েছে কি, ওই ওরা অনেকক্ষণ ধরে, প্রায় 2 মিনিট ধরে, ক্যাজুয়াল বলতে হচ্ছে যারা খুব কম বেতনে চাকরি করে আর কি ওইখানে, মানে ওই অফিসে ক্যাজুয়াল বলতে হচ্ছে যেগুলো হচ্ছে তোমার মানে খুব বেশি দক্ষ হতে হবে তা না, ওরা খুব কম বেতনে চাকরি করে। এই ধরো 18 বছর, 19 বছর, 17 বছর, 16 বছর, ঠিক আছে, এই বয়সের ছেলেরা, ওরা অনেকক্ষণ ধরে ডেলি প্রায় 12 ঘন্টা। তোমরা তো চিন্তাও করতে পারছো না তোমরা যে কত ভালোভাবে, আমি জানি না সবাই ভালোভাবে ঠিক পড়তে পারছো কি না, তবে অনেকেই আমাদের এখানে যারা ক্লাস করছে এরা দেখবা হচ্ছে তোমার কি করে, অনেক শান্তিতে থেকে, বাবা মার টাকা বলো বা নিজে বাজে ওদের একটু টিউশনি করে হলো অ্যাটলিস্ট পড়ালেখাটা করছে। আর ওদের হচ্ছে পড়ালেখা, ওরা হচ্ছে দিনে 12 ঘন্টা হচ্ছে কাজ করে, তুমি চিন্তা করতে পারছো, 12 ঘন্টা কাজ করে ডেইলি, কোনো বন্ধ নাই। ওরা মাসে পায় হচ্ছে ধরো তোমার ম্যাক্সিমাম 6,000-এর মতো, মানে অ্যারাউন্ড ধরো 5,000 থেকে 6,000, এটা হচ্ছে ওদের বেতন। বিষয় বুঝছো কি পরিমাণ কষ্ট করে দেখো। তো ওরা হচ্ছে পুকুরে নামছে, ওইখানে হচ্ছে উঠছে না, কেন? কারণ হচ্ছে ওই পাম্পের আশেপাশে পানি যেটা ছিল, পানিটা কি হয়ে গেছে তোমার, ওই যে কি বলা যায়, বিদ্যুতায়িত হয়েছে, মানে পানির মধ্য দিয়েও কি হয়েছে তোমার বিদ্যুৎ পরিবহন হচ্ছে। এর মানে পানিও কি পানিকে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে তোমার কি লাগে, হাই ভোল্টেজ লাগে, মানে ভোল্টেজটা অনেক বেশি দিতে হয়, ঠিক আছে। তো আমরা একটু সুন্দর মতো পড়ে ফেলি, পরিবেহীর মধ্যে আমরা পানি বা সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমরা কি জানো সোডিয়াম হাইড্রোক্সাইড যে পরিবেহী, অবশ্যই জানো, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি পরিবেহী, এগুলো কিন্তু পরিবেহী। তো এতক্ষণ আপনি বললেন হচ্ছে, আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, হ্যাঁ ধাতুগুলা, লোহা, টেস্টারের মাথা যেটা আছে, এরপরে এই ধরনের ধাতুগুলা পরিবেহী। এখন আরেক রকমের পরিবেহীর কথা বলছেন, যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এইগুলা, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড, এইগুলা। তো এগুলোও কিন্তু পরিবেহী। এই পরিবেহীটাকে আরেক রকমের পরিবেহী বলে, এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। আমরা এই গুণগত রসায়ন পড়ার সময় এগুলোকে পড়ছি, এগুলো হচ্ছে কি বলতো, স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি থাকে, কেএসপি থাকে, এগুলোর ক্ষেত্রে কেএসপি না। বিষয় বুঝছো, যেমন সিলভার ক্লোরাইড পড়ছি আমরা, বিভিন্ন ওগুলোকে বলছি আমরা কি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, উইক ইলেকট্রোলাইট। তো 2 রকমের পরিবেহী এখান থেকে আমরা শিখলাম কি, দেখো তো এখান থেকে আমরা শিখলাম হচ্ছে 2 রকমের পরিবেহী, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবেহী বা ধাতব পরিবেহী, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবেহী বা আয়নিক পরিবেহী। ধাতব পরিবেহীর মধ্যে তোমার আছে 3 রকম, সুপরিবেহী, অর্ধপরিবেহী, সুপার পরিবেহী, ঠিক আছে। এর মানে ধাতব পরিবেহীর মধ্যে সুপরিবেহী পদার্থ আছে, অর্ধপরিবেহী পদার্থ আছে, এরপর সুপার কন্ডাক্টর আছে,
ঠিক আছে, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর হচ্ছে কি বলতো সুপার কন্ডাক্টর। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে দুই রকম, সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আমরা সবল তড়িৎ বিশ্লেষ্য চিনি, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষের মধ্যে যেগুলো কি হয় না বলতো 100% আয়নিত হয় না। তো এখানে খুব সুন্দরভাবে একটা লাইন লেখা আছে, দেখো তো, আমি একদম জায়গায় জায়গায় যাব, বইয়ের প্রতি লাইন তোমার পড়া লাগবে না, ঠিক আছে? যেসব জায়গায় আমি বলবো এইসব জায়গায় হচ্ছে পড়া লাগবে, বাকিগুলো সব নোট। যেসব আয়নিক যৌগ জলীয় দ্রবণে প্রায় ধরো এগুলো কি 70 থেকে 100% আয়নিত হয়, তাকে সবল তড়িৎ বিশ্লেষ্য বলে। এই উদাহরণগুলো লাগবে KCl, NaCl, HCl, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, KOH। আমরা পিএইচ পড়ার সময় দেখছি না, এটা সময় লিখে ফেলছি K প্লাস প্লাস OH মাইনাস, এটা একটা থাকলে এটা কয়টা পাই, এটা একটা 10টা থাকলে এটা কয়টা পাই বলো তো, 10টা। এখানে সালফিউরিক অ্যাসিড কি হয় আমরা বলে দিতাম প্রায় 100% আয়নিত হয়, এটা কি 100% আয়নিত হয় এভাবে বলে দিতাম। তাহলে এখানে এসে তোমরা ডেফিনেশনটা জানছো, 70 থেকে 100% যারা আয়নিত হবে তাদেরকে সবল তড়িৎ বিশ্লেষ্য বলবে। অপরদিকে যেসব যৌগ খুব কম পরিমাণে, যেমন 1 থেকে 10%, আমরা বলতাম না সামান্য আয়নিত হয়, কে ইথানোয়িক অ্যাসিড। বাফার দ্রবণ পড়ার সময় বলছি এটা কি সামান্য আয়নিত হয়। HF তোমাদের বলছি, HF হচ্ছে আমাদের হাইড্রাসিড যতগুলো আছে, HF, HCl, HBr, HI, এর মধ্যে স্ট্রং অ্যাসিড কোনটা, স্ট্রং অ্যাসিড কোনটা, HI হচ্ছে স্ট্রং, ঠিক আছে? এটা থাকবে 10 টু দি পাওয়ার -4 এ, এগুলা দেখবা হচ্ছে তোমার কিসে চলে গেছে, এর মানে এটা থাকবে 10 টু দি পাওয়ার -, আর এগুলার কে যখন দেখবে এটা কে বাড়তে বাড়তে এটা 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 10 হয়ে গেছে। এর মানে এটা কি বলতো, HI হচ্ছে স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? এমসিকিউ আসলে পারবা না নাকি অবশ্যই পারবা? একটু দেখো আমার কথাগুলো শুনো, তাহলে এদের মধ্যে স্ট্রং অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, এরা কি হয় সবল তড়িৎ বিশ্লেষ্য। HF কোন ধরনের বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝে না? ঘটনা বুঝছো। এরপর আবার যেসব যৌগ পানিতে আয়নিত হয় না, তারা তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য। যেমন চিনি দ্রবণ, ঠিক আছে, চিনি C12 পেজ 22O11। অ্যালকোহল, অ্যালকোহল অর্গানিকে যখন বিক্রিয়া করবা, অ্যালকোহল ধরো ইথানল তুমি নিছো, ইথানল তুমি নিছো, এটা নিছো, অথবা CH3, CH2, OH তুমি নিছো, এটা জলীয় দ্রবণে দিলে এটা কিন্তু কি হয় না বলতো, CH3, CH2O মাইনাস প্লাস H প্লাস, এইভাবে দুই ভাগে ভাগ হয় না। আমার কথা কি একদম স্পষ্ট আছে নাকি কোনো ঝামেলা আছে? কোনো স্পষ্ট আছে? প্রত্যেক শব্দ বোঝা যাচ্ছে? বোঝা যাবে, ঠিক আছে? একটু দেখো, বারবার রিপিটও করবো। তাহলে তরল হাইড্রোকার্বন, এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ পরিবাহীর মধ্যে কয় রকম মুখে বলো, ধাতব পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী। ধাতব পরিবাহীর মধ্যে কয় রকম, 3 প্রকার। একটা হচ্ছে সুপরিবাহী, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে সুপার পরিবাহী, সুপার কন্ডাক্টর, ঠিক আছে? সুপার কন্ডাক্টর। আর পরিবাহীর মধ্যে এই আরেকটা আছে কি বলতো, তোমরা লিকুইড টাইপের জিনিস বুঝতে পারছো, কাইন্ড অফ লিকুইড টাইপের বোঝানোর জন্য, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরা কি করে তোমার দুই ক্লাস, আবার একটা সবল তড়িৎ বিশ্লেষ্য আর একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষের কেএসপি থাকে, তোমার গুণগত পড়ছিলা, জাস্ট একটু রিলেট করে দেয়া। সবল তড়িৎ বিশ্লেষের মধ্যে এগুলো সোডিয়াম হাইড্রোক্সাইড এত, যেগুলো 70 থেকে 100% আয়নিত হয়, আর এগুলো হচ্ছে 1 থেকে 10% আয়নিত হয়। আশা করি বুঝতে পারছো। আর এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, কোনটা দিয়ে দিলে এগুলা দিবা। এরপর আগের পেজে একটু দেখো, এর আগের পেজে যাচ্ছি, 545 এর আগের পেজে একটু যাচ্ছি। ঠিক আছে, বিদ্যুতের তার, এগুলো নিয়ে হাবিজাবি কথা বলছে। এখানে একটা পয়েন্ট দাগাবা, একটু দেখো, গ্রাফাইট হলো অধাতব পরিবাহী। গ্রাফাইট হলো অধাতব পরিবাহী, তড়িৎ পরিবাহী এর প্রকার, 544 নাম্বার পেজ। এর মানে গ্রাফাইট হচ্ছে তোমার কি হয়, কার্বনের একটা রূপভেদ। কার্বনের রূপভেদের মধ্যে কি আছে, ডায়মন্ড আছে। ডায়মন্ড হচ্ছে তোমার কি অপরিবাহী, আর গ্রাফাইট আছে, গ্রাফাইট হচ্ছে তড়িৎ ওই অধাতু। ও কার্বন, তো কার্বন হচ্ছে অধাতু, ও অধাতু, কিন্তু এরপরও কি হয় বলতো, কন্ডাক্টর হয়, পরিবাহী হয়, ঠিক আছে? কেন? কারণ ওর কি হাইব্রিডাইজেশন ঘটে, sp2 হাইব্রিডাইজেশন ঘটে। সেই জন্য একটা ইলেকট্রন আমার কি আছে, ফ্রি স্পেস আছে, একটা কি আছে, একটা পি এর মধ্যে ফ্রি স্পেস আছে, ওইটা দিয়ে ও কি করতে পারে, তোমার পরিবহন করতে পারে। এরপর তরল ধাতুগুলো, তো ইন জেনারেল তোমার মাথায় আসলে ধাতুর কথা বললে আমরা কি হয় বলো তো, ওই যে লোহার একটা কি প্লেট, একটা ধরো কি দণ্ড, এগুলার কথা মাথায় আসে, তাই না? তুমি যদি ধাতুর কথা বলো, কিন্তু পারদ হচ্ছে কি বলতো, তরল, তরল পরিবাহী, ঠিক আছে? তরল পদার্থ, তরল ধাতব পরিবাহী, কিন্তু এটা তরল পদার্থ পারদ বা মার্কারি তড়িৎ পরিবহন করে, এটা মাথায় রাখবা। ও হচ্ছে তরল। কোনটি তরল, কোন ধাতব পরিবাহী, তরল। তাহলে কি হবে বলতো, মার্কারি, এভাবে দিয়ে দিবে। তাহলে এবারে একটু দেখো তো এখানে কি আছে, তড়িৎ সুপরিবাহী হচ্ছে ইত্যাদি সহজে বিদ্যুৎ পরিবহন করে, যেমন কি ধাতুগুলো অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার, এইসব।
অর্ধপরিবাহী হচ্ছে আমরা মোটামুটি সবাই ছোটবেলা থেকে, এরপর ফিজিক্সে কি অর্ধপরিবাহীর নাম শুনছি, কারণ ফিজিক্সে অর্ধপরিবাহী নিয়ে অনেক আলোচনা। আমাদের এখানে কিন্তু এই ধাতব পরিবাহীটা নিয়ে আলোচনা না, কেমিস্ট্রিতে আমরা করব হচ্ছে কি নিয়ে বলতো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে আলোচনা করব। একটু শোনো, এগুলো জাস্ট এমসিকিউর জন্য, এইগুলোর ভিতরে আবার মাথা খাই ফেলিও না, পড়তে লাইন বাই পড়তে একদম এখানের ভিতরে টাইম সব খাই ফেলছো, তাহলে তো হবে না। এখানে যে লাইনগুলো দাগানো আছে খালি এগুলো পড়তে হবে। মানে তোমাকে এখন অ্যাডমিশন আসছো, এখন তুমি এমন না যে তুমি এটার উপরে মানে কাউরে দেখানোর সময় আছে, তোমার এখানে মার্কস তোলার সময়। একটু দেখো তাহলে এখানে কি হবে, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এগুলোর ভিতর পড়ে কোনো লাভ নেই। তাহলে এখানে কি হবে, সিলিকন চ্যানেল গ্রুপ 14, তাহলে গ্রুপ 14-এ কি আছে, ওই যে কার্বন সিলিকন জার্মেনিয়াম যে আছে, এর মধ্যে সিলিকন জার্মেনিয়াম, গ্রুপ 14-এর মধ্যে এইগুলো হচ্ছে কি অর্ধধাতু বা মেটালাইট, গ্রুপ 14-এ সিলিকন জার্মেনিয়াম। তো এরকম হচ্ছে অর্ধধাতু তো আমাদের অনেকগুলাই আছে। সুপার কন্ডাক্টরটা লাগবে। সুপার কন্ডাক্টর হচ্ছে কি একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, এই তাপমাত্রার নিচে এরা মধ্যে রেজিস্ট্যান্সই নাই হয়ে যায়, কোনো বিদ্যুৎ রোধ থাকে না। ঠিক আছে, সুপার কন্ডাক্টর নাম থেকেই বুঝছো কি বলতো, সুপার। সুপার মানে এর কি হচ্ছে বলতো, একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে এর কি থাকে না, কোনো রোধ থাকে না। সুপার কন্ডাক্টর হলো সংকর ধাতু ও সংকর ধাতুর অক্সাইড। এই যে দেখো সুপার কন্ডাক্টর হলো কি সংকর ধাতু সংকর ধাতু ও সংকর ধাতুর অক্সাইড। তো এখানে একটু উদাহরণটা দেখো, এখানে একটা কি আছে, YbA2 কপার অক্সিজেন, তাই না? এর মানে ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড। এই যে দেখো এটার নাম কি হবে, ওয়াই দিয়ে হচ্ছে ইট্রিয়াম। এরা একটা কি তোমাকে ধরো দিবে নিচের কোনটি সুপার পরিবাহী, তো এখানের ভিতর সংকেতটা বিভিন্ন কিছু দিবে, তো তোমাকে এটা সঠিকভাবে লিখতে হবে, ইট্রিয়াম বেরিয়াম। ঠিক আছে, এটা নোট খাতায়ও লিখে রাখবা, ইট্রিয়াম বেরিয়াম কপার, বা বইয়ের মধ্যে এখানে লিখে রাখো। তাহলে যেটা বইয়ের মধ্যে লিখি ওটা কিন্তু নোট খাতায় বলে দিবে, বইয়ের এত পেজ দেখাচ্ছি, বই মেইন বুক অমুক পেজ। তাহলে তুমি নোট খাতার শুরুতে এই কথাটা কি করে ফেলবা বলো তো, নোট যখন পড়বা মেইন বুকের এত পেজ, আর না হয়তো তুমি বুঝবাই না যে মেইন বুকে বই থেকে কিছু জিনিস দেখানো হয়েছিল, তাহলে নোট খাতায় তুমি এগুলো যেমন নোট করার তো দরকার নেই, এগুলো মেইন বইয়ে আছে, অনেক গাদা করে কি এগুলো আবার লিখে শুরু করে দিবে, পুরা লিখার দরকার আছে সব, খালি সংকেতটা লিখতে পারো। তো এটা মেইন বুক পেজ নাম্বার অমুক, ধরো 544, ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড। ঠিক আছে, এটার আইইউপ্যাক নামটা খুব সুন্দর, ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড না? তুমি একটু দেখো তো এখানে কে আগে যাবে, বি আগে যাবে অ্যালফাবেটিক্যাল রুল অনুযায়ী, তাহলে এটা কি হবে, বেরিয়াম আগে বসবে, আইইউপ্যাক নেম বেস। তো বেরিয়াম কপার, এরপর কি সি বসবে, এরপর কি ওয়াই বসবে, ইট্রিয়াম অক্সাইড। সংকেতটাও কত সুন্দর দেখো, তাহলে এটা বললে আবার তোমার সংকেত বললে যে দেখো ইট্রিয়াম বেরিয়াম কপার, তাহলে ওয়াই বি এ কপার অক্সাইড। অক্সাইড হচ্ছে 7, সুপারে 7। ঠিক আছে, সুপারে অক্সিজেন কয়টা থাকে, 7, সুপারে 7, এটা মনে রাখবা। এরপর ইট্রিয়াম হচ্ছে ফার্স্ট, তাহলে এর নিচে 1, এটা হচ্ছে সেকেন্ড, এ হচ্ছে 2, এ হচ্ছে 3। এই যে দেখো ওয়াই 1 তার দেয়া লাগে না, ওয়াই BA2 কপার 3, অক্সিজেন কয়টা হবে, সুপারে 7টা হবে। এরপর নিওবিয়াম জার্মেনিয়াম, এটা হচ্ছে কি সংকর শুধু, এটা কিন্তু অক্সাইড না। টিসি মানে হচ্ছে তোমরা মনে হয় পরিবেশ রসায়নে এই শব্দটা শুনছো, এটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। এর মানে এই টেম্পারেচারের নিচে, তো এটা কনসেপ্টটা আসলে একটু জটিল, এখানে 3D একটা গ্রাফ থেকে বুঝালে তখন জিনিসটা ইজি হয়, পিভি পিটি গ্রাফ থেকে। ঠিক আছে, যে তাপমাত্রার নিচে তোমার আসলে অনেকগুলো ফেজ আছে, যে তাপমাত্রার নিচে সহজে মনে রাখলে এটা কি থাকে বলো তো, তরল থাকে, মানে এই তাপমাত্রার নিচে এনে ওকে তরল করা যায়, তোমরা এইভাবে শিখছো, তাকে কি বলে, ক্রিটিক্যাল টেম্পারেচার বলে। ক্রিটিক্যাল টেম্পারেচারের জন্য সূত্র আছে, টিসি সমান সমান তোমার সূত্র আছে। ঠিক আছে, এইটা ডিভাইড 27 আরবি, এরকম একটা সূত্র আছে, সূত্র আছে, এটা লাগবে না, ভার্সিটি বেচে এই সূত্র লাগবে না, ইঞ্জিনিয়ারিং বেচে এটা লাগবে, টিসি পিসি বের করার জন্য, খুব বেশি ইম্পর্টেন্ট বলা যাবে না। তাহলে নিওবিয়াম জার্মেনিয়াম, এর নাম কি, নিওবিয়াম, যদি কোনো ভুল না করি, নিওবিয়াম জার্মেনিয়াম NB3G। ঠিক আছে, জাস্ট এই উদাহরণটা পড়বা, এখানে পড়া শেষ, এখানে পড়া শেষ। একটু লিখে রাখো তো এইটুক, আমি আরো তোমাদের মাথায় জিনিসটা নেওয়ার জন্য 10-12 সেকেন্ড 15 সেকেন্ড টাইম দিই, একটু ঠান্ডা মাথায় নাও এগুলো। এসব সুপার কন্ডাক্টরের মধ্য দিয়ে কোনো শক্তির অপচয় ছাড়া নাকি তড়িৎ অনায়াসে চলতে পারো। বিষয় বুঝছো, কত লাভ, তোমরা হচ্ছে কত রেজিস্ট্যান্স হিসেব করছো, তো ওই ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কি হয়ে যাচ্ছে, শূন্য। এই কোনো পরিবাহী যখন ও যখন কারেন্ট যাচ্ছে, কোনো বাধাই ক্রিয়েট হচ্ছে না। ঠিক আছে, কাইন্ড অফ কি হয়ে গেল, মানে কি বলা যায়, এটা মানে রোদই নেই, বাধাই নেই কোনো প্রকার।
ওকে, এখানে আর ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে আমাদের এই টপিক প্রায় শেষের পথে, আমি আর 2 মিনিট টাইম নিব, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই দিই এখানে। এইখান থেকে জাস্ট পরিবেহীর বেসিক থেকে আর কি কোয়েশ্চেন আসতে পারে একটু দেখো। তোমরা পেজ নাম্বার 545-এ আসো, ঠিক আছে, পেজ নাম্বার 545-এ আসো। তাহলে এইগুলো তিনটা নিয়ে শিখছি আমরা। আমাদের চ্যাপ্টারে জানবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে কিছু কথাবার্তা আছে, এগুলো জানবো, যেখান থেকে তোমার কোয়েশ্চেন কম আসে। তাহলে জেনে নাও এর ভিতর কি আছে। ধাতব ধাতুর ক্যালাস জালির মধ্যে, আমি মনে হয় একটু চিৎকার করে কথা বলছি সেজন্য তোমাদের কানে লাগছে, আমি এবার একটু সফট মানে একটু ঠান্ডা মাথায় কথা বলি। দেখো ধাতু ক্যালাস জালির, কারণ ওইগুলো হচ্ছে তোমার ইনফরমেশন, তো একটু বড় বড় করে বললে তোমার কানে ভালো ঢুকে। মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে থাকে। তাহলে ধাতব পরিবাহীটা কিসের মাধ্যমে করে? মুক্ত ইলেকট্রনের মাধ্যমে। আর কঠিন আয়নিক যৌগের ক্যালাস জালিতে কি হয়? ধনাত্মক ঋণাত্মক আয়ন আবদ্ধ থাকে, এদের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। কঠিন আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করতে পারে না, এই জিনিসটা মাথায় রাখবা। যেমন কঠিন আয়নিক যৌগ কি, তোমার মাথায় কোনো উদাহরণ আসছে না, আমি একটা সহজ উদাহরণ দিই, তোমার মাথায় আসবে, এটা একটু বইয়ে লিখে রাখবা। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আমরা লবণ যে পাই, আমরা খাবার লবণ যে পাই, এটা কি বলতো? কঠিন আয়নিক যৌগ। এটা কি কোনো পরিবহন করবে? করবে না। কিন্তু এটাকে যখন তুমি পানিতে মিশাবা, এটা কি পরিবহন করবে নাকি করবে না বলো তো? তখন কিন্তু এটা পরিবহন করবে। মানে ঘটনা বুঝছো? বলছে কঠিন আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করে না। তাহলে তোমাকে অপশনে থাকবে কি কঠিন, নিচের কোনটি তড়িৎ পরিবহন করে? তাহলে তোমার আছে কি বলতো? কঠিন সোডিয়াম ক্লোরাইড সলিড, সোডিয়াম ক্লোরাইড সলিড কিন্তু করে না। সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস যখন হয়, পানিতে যখন যায় তখন করে। এরপর দেখো দ্রবণে বা গলিত অবস্থায় আয়নিক যৌগের এগুলো মুভ করতে পারে ক্যালাস জালি হতে মুক্ত হয়ে। ও কঠিন অবস্থায় করে না, ওকে যদি গলায় ফেলো তখন ও করবে। এরপর ওকে যদি কি করো? জলীয় দ্রবণে, এই যে দেখো দ্রবণে বা গলিত অবস্থায় আয়নিক যৌগের ও তাহলে কি করে? আয়নের মুভমেন্টের মাধ্যমে করে। ধনাত্মক ঋণাত্মক ক্যালাস জালি থেকে মুক্ত হয়ে সচল হয়, বিপরীতধর্মী আয়ন তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, এগুলো আর কিছু পরে টাইম নষ্ট করার দরকার নেই। গ্রাফাইট হলো কার্বনের একটি রূপভেদ sp2 সংকরিত। তাহলে তোমাকে রিটেনে দিয়ে দিতে পারে কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবহন করে কেন। তাহলে কার্বনের রূপভেদের মধ্যে গ্রাফাইট তড়িৎ পরিবহন করে কেন? এর কারণ হচ্ছে sp2 সংকর অরবিটাল থাকায় ওরা আরেকটা পি থেকে যাচ্ছে, আরেকটা মুক্ত ইলেকট্রন, পরমাণুগুলোর মধ্যে একটি করে মুক্ত ইলেকট্রন থাকে, তাই গ্রাফাইট তড়িৎ পরিবহন করে। বা কোন অধাতু তড়িৎ পরিবহন করে? অধাতুর মধ্যে কার্বনের রূপভেদ গ্রাফাইট। গ্রাফাইট করে, কার্বন করে যে তা না, কার্বনের একটা রূপ করে, কিন্তু কার্বনেও বহুরূপী, তো ওর ভিতর একটা রূপ করে, গ্রাফাইট হচ্ছে করে। ব্যতিক্রম, এটা আসলে কোনো ব্যতিক্রম না, এটা হচ্ছে পারদ তরল ধাতু, তো ধাতু তো ব্যতিক্রম না, মানে ও ধাতুর ভিতর তরল, এটা বুঝাইছে ব্যতিক্রম দিয়ে, ধাতুর ভিতর তরল এটা বুঝাইছে। তো এখান থেকে কোয়েশ্চেন আমার আসতে পারে। তো এখানে একটু দেখো, যখন তোমার মেটালগুলা ওই যে তারের মধ্য দিয়ে ইলেকট্রন যায়, ওটা হচ্ছে ভৌত প্রক্রিয়া। যখন তড়িৎ বিশ্লেষ্য যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড পরিবহন করে, ওটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। মানে এখানে হচ্ছে ভৌত প্রক্রিয়া, ঠিক আছে, ভৌত প্রক্রিয়া, রাসায়নিক পরিবর্তন হয় না, খালি ইলেকট্রনের মুভমেন্ট হয়। আর এখানে হচ্ছে রাসায়নিক পরিবর্তন হয়। তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়, এটা একটা স্টার দিয়ে রাখো, এটা হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বস যেটা আছে এটা প্রযোজ্য, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডে সূত্র প্রযোজ্য। ঠিক আছে, ফ্যারাডে সূত্র প্রযোজ্য, এই পয়েন্টটা জাস্ট এগুলাকে আমরা একটু করে শুনছি না, এগুলা এই কুলম্বস ল এগুলো তো আমরা জানি ফিজিক্সে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডে সূত্র আমরা পড়বো, আমরা এখনই পড়বো, এইটা আর 1 মিনিট পরে আমরা এটা পড়বো। তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতুর পরিবহন ক্ষমতা হ্রাস পায়। এখন ডিউ তোমাকে করতে পারে কি হোয়াই, একদম ছোট শুরুর দিক থেকে একটা কোয়েশ্চেন, এটা কিন্তু 9-10 এর স্টুডেন্টও আমার জানা মতো আমাদের সময় সিলেবাসে ছিল, এটা পারবে। কেন? তাপমাত্রা যখন বাড়াবে আমার যে ধাতুগুলা যে আছে ক্যালাসে, ওগুলো কি হবে? কাপাকাপি করবে, ওগুলো মুভ করবে। তাহলে আমার ইলেকট্রন ফ্লো আগের মতো হতে পারবে নাকি বাধাগ্রস্ত হবে? আমার ইলেকট্রন যাচ্ছে, ধাতুগুলা কি করছে? নড়াচড়া করছে, তাহলে ওর কি হয়ে যাবে? প্রবাহটা বাধাগ্রস্ত হবে। তো তোমাদের চিন্তার কিছু নাই, তোমরা একটু দেখো তো। এরপর ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী থেকে অনেক গুণ বেশি। কেন? চিন্তার কিছু নেই, এই কোয়েশ্চেনটা এখানে সুন্দর মতো দেয়া আছে। 546 নম্বর পেজে আসো, জেনে নাও তাপমাত্রা বৃদ্ধিতে ধাতুর বা ইলেকট্রনীয় পরিবাহীর তড়িৎ প্রবাহ হ্রাস পায় কেন? কারণ তাপমাত্রা বৃদ্ধির ফলে ধাতুর ক্যালাস লেটিস বা ক্যালাস জালিকার নির্দিষ্ট অবস্থানে থাকা ধনাত্মক আয়নগুলা ইলেকট্রন তো মুক্ত করে দিছে, তাদের অবস্থানের আশেপাশে দোদুল্যমান, এর মানে অসিলেট। তোমরা ওই যে অপার খুব সুন্দর মতো পড়াই এটা পিরিয়ডিক প্রপার্টিস, এখানে ওই যে অসিলেটরি মোশন যেটা আছে, অসিলেশন, এটা পড়াই, তাই না? তাহলে এটা কি হবে বলো তো? এটা দোদুল্যমান অবস্থায় থাকে। দোদুল্যমান ধনাত্মক আয়নগুলোর সাথে গতিশীল বা ডিলোকালাইজড ইলেকট্রনগুলা ধাক্কা খেতে থাকে।
ইলেকট্রন যখন যাবে তাহলে ওরা কি করবে বলো তো, ধাক্কা খাবে। তো ফলে ইলেকট্রনগুলোর গতি কি হবে, হ্রাস পাবে। ইলেকট্রনেই তো আমার মেইন হচ্ছে কারেন্ট, তাই না? ইলেকট্রনের প্রবাহ হলেই তো আমরা কি হয়, ঘটনা ঘটে যায়, কারেন্ট প্রবাহ হয়। রোধ বা রেজিস্ট্যান্স কি হয়ে যায়, বেড়ে যায়। রোধ বাড়ে, রোধ বাড়া মানে কি হবে, প্রবাহটা কমবে, তড়িৎ প্রবাহ হ্রাস পাবে। কত সুন্দরভাবে দেখো বইয়ের মধ্যে এটা আছে। তাহলে তোমরা আমাকে বলো তো, কপার তার এটা কি হবে, পরিবাহী হবে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। কপার তার হচ্ছে কি, পরিবাহী। কঠিন সোডিয়াম ক্লোরাইড অপরিবাহী, হীরক অপরিবাহী, গ্রাফাইট পরিবাহী, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড পরিবাহী। পরিবাহী, ঠিক আছে, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড কি হবে, পরিবাহী হবে। কপার তার পরিবাহী, গ্রাফাইট পরিবাহী, কেরোসিন অপরিবাহী, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ পরিবাহী। এটা হচ্ছে তরল হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে। তো এটা হচ্ছে দেখো তো, গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। এরপর হচ্ছে হীরক বিদ্যুৎ অপরিবাহী। ব্যাখ্যা করো কেন গ্রাফাইটে কি হয় তোমার sp2 সংকরায়ন, আর হীরকে কি হয় sp3 সংকরায়ন। ফলে এর কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, এর একটা মুক্ত ইলেকট্রন থাকে যার মাধ্যমে ও তড়িৎ পরিবহন করে। কাজ শেষ। ঠিক আছে, আমার রিটেন আসলে পারবো, অবশ্যই পারবো। এবার আমি আরেকটা পেজে যাব, বইয়ের পেজে যাওয়ার আগে আমি নোট খাতায় একটা জিনিস আগে একটু লিখে রাখি। ঠিক আছে, এটা আমি একটু নোট খাতা সেকেন্ড টপিক যেটা আছে, তাহলে আমি ফার্স্ট টপিকটা একটু পড়লাম, ফার্স্ট টপিকটা আমি লিখে রাখি। এটা হচ্ছে পরিবাহী বেসিক। ফার্স্ট টপিকটা আজকের পড়লাম আমি, তাহলে দেখো এটা হচ্ছে পরিবাহীর বেসিক, পরিবাহী বেসিক্স। এরপরে হচ্ছে আমি আসছি ফ্যারাডেস ল, খুব ইম্পর্টেন্ট, মানে কোয়েশ্চেন আসে ভার্সিটিগুলোতে, এখান থেকে কোয়েশ্চেন আসে। ফ্যারাডেস ল অফ, ফ্যারাডের তো অনেক কিছু নিয়ে অনেক সূত্র আছে, অফ ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস, ঠিক আছে। এরপর আমি যাব হচ্ছে সক্রিয়তা সিরিজ, অ্যাক্টিভিটি সিরিজ, ধাতু সক্রিয়তা সিরিজ, অ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল। ঠিক আছে, এটা পড়লে আমি অনেক কোয়েশ্চেন, এটা থেকে আমি যেমন বেশ কিছু কোয়েশ্চেন বের হবে, এখান থেকে আমার একসাথে অনেক কোয়েশ্চেনের উত্তর আমি এখান থেকে পেয়ে যাব, যেটা আমি মেইন ওই যে ইনঅর্ড সেলের কনসেপ্ট ছাড়াও হচ্ছে পারবো। ঠিক আছে, পারবো। আমি একটু ফেসবুকে দেখে আসি তো আমাদের সবাই ওকে আছে কিনা। আজকে ফেসবুকের কমেন্টটা ল্যাপটপ থেকে দেখা যাচ্ছে না, ফেসবুকে মাঝে মধ্যে এরকম উল্টাপাল্টা কিছু প্রবলেম হয়। একটু দেখে আসি ফেসবুকে সবাই ওকে আছো কিনা। গেলাম ভার্সিটি ব্যাচে, একটু জানাও তো তোমরা ঠিক আছো কিনা, একটু দেখে আসি ফেসবুকে সবাই। হ্যাঁ, ঠিক আছে, আসো সবাই, হ্যাঁ আসো, অল ওকে। ঠিক আছে, গাজী বলেছে, আজাজ গাজী, ওকে গুড। মির্জা, গুড। ঠিক আছে, আমরা তাহলে আসি। এখান থেকে আমরা পাত্রের কনসেপ্ট জানবো, কোন পাত্রে রাখা যাবে কি রাখা যাবে না। ঠিক আছে, এখান থেকে আমরা পাত্রের কনসেপ্ট জানবো, পানির সাথে বিক্রিয়া জানবো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া জানবো। এরপর কি পাত্রের সমস্যা সমাধান করব, পাত্রের সমস্যা সমাধান। ঠিক আছে, অ্যানোড ক্যাথোডের সমস্যা সমাধান, অ্যানোড ক্যাথোড ঠিক আছে। তোমাদের যারা এফআরবিতে ছিল বা একাডেমিকে ছিল, দেখবো হচ্ছে এই টপিকগুলো হচ্ছে আমি একটু পরে মানে এগুলো হচ্ছে একটু কি পরের প্রায়োরিটি দিছে, এগুলো প্রায়োরিটি দিছে কম, ইনঅর্ড সেলের উপর বেশি প্রায়োরিটি দিছে। কিন্তু ভার্সিটির মডেলটা এমন, তোমার এমসিকিউ অ্যান্সার করতে গেলে এগুলোর প্রায়োরিটি বেশি দিলে তোমার কাজ সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এগুলোর মানে এগুলোকে যদি তুমি আগে প্রায়োরিটি দাও তাহলে দেখবা তোমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি, আমরা সবাই এসএসসিতে পড়ছি। এরকম একটা বিষয় দেখো তো, এরকম একটা পাত্র থাকে, এর মধ্যে কি থাকে, দুইটা ইলেকট্রোড থাকে। ঠিক আছে, এরকম একটা পাত্র থাকে, দুইটা ইলেকট্রোড থাকে। এর সাথে এখানে ব্যাটারি কি দিয়ে দিলাম, এটা একটা ব্যাটারি। ঠিক আছে, এটা একটা ব্যাটারি। তাহলে ব্যাটারির বড় মাথাটা কি হয়, প্লাস। তুমি না দিলেও হবে, বড় মাথাটা মানে প্লাস। এটা প্লাস হলে এই জায়গাটা কি হয়ে যাবে, প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, মাইনাস। এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য আছে, ধরো সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম, গলিত সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম। সোডিয়াম ক্লোরাইড কেমন, গলিত, মোল্টেন, শুধু সোডিয়াম ক্লোরাইড এখানে আছে। এবার আমাকে বলো ক্যাটায়ন কার দিকে যায়, নেগেটিভের দিকে যাবে। ক্যাটায়ন কার দিকে যায়, ক্যাথোডের দিকে যাবে। তাহলে এখানে আরেকটা এমসিকিউ জিজ্ঞেস করে বসবে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষে ক্যাথোড আমার কেমন হয়, নেগেটিভ হয়।
তড়িৎ বিশ্লেষ্য কোষ। ঠিক আছে, আর এটা কি হবে বলতো অ্যানোড, এটার দিকে কে যাবে অ্যানায়ন যাবে, এটা হয় কি অ্যানোড। এইটুকু আমরা এসএসসি তে পড়ছি না, সবার কিন্তু চোখে চোখে আছে, এটা কলেজেও পড়ছে, বিভিন্ন জায়গায় এটা যেন চোখের সামনে আসছেই আসছে, এটা আমি নতুন কিছু বলছি না। তাহলে এটা কোন কোষ, এটাকে বলা হয় ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য। একদম সহজ, 10 মিনিট পর দেখবে সব পারো এখানে। তড়িৎ বিশ্লেষ্য কোষ, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ কি, যে বিদ্যুৎ কোষে তুমি কি করো ইনপুটে দাও ইলেকট্রিক্যাল এনার্জি, এর মানে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করো, তুমি এখানে কি করো রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে কিসে কনভার্ট করছে, রাসায়নিক শক্তিতে কনভার্ট করা হচ্ছে, তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। আরেকটা কোষ আছে তড়িৎ রাসায়নিক কোষ, যেখানে কি করা হয় বলতো তোমার রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। বিশ্লেষ্য কোষে মনে রাখবা ব্যাটারি থাকে, তোমাকে তোরা এই চিত্রটা দিয়ে বললে এটা কোন ধরনের কোষ, তুমি কনফিউজড হয়ে গেলা, হবে না। এখানে কি আছে বলতো, বিদ্যুৎ কোষে কি থাকে, ব্যাটারি থাকে, বিদ্যুৎ কোষে এটা কি থাকে, ব্যাটারি থাকে। ব্যাটারি থাকলেও কি করছে, এখানে প্লাস মাইনাসকে দুই দিকে টেনে আলাদা করে ফেলবে, প্লাসকে টানবে মাইনাস, মাইনাসকে টানবে কে বলতো প্লাস। তো আমার আগের অফিসে, আবার অফিসের কথা বলে আসি, কারণ এগুলো ইন্ডাস্ট্রিয়াল তোমার কি আছে অ্যাপ্লিকেশন আছে এইসব জিনিস। পানিকে কি করা হতো, তড়িৎ বিশ্লেষণ করা হতো, তাহলে হাইড্রোজেন পাবো আর কি পাবো, অক্সিজেন পাবো। অক্সিজেনটা এক কাজে ইউজ করা হতো, হাইড্রোজেনটা আরেক কাজে ইউজ করা হতো। বিষয় বুঝতে পারছো, মানে দুইটা জিনিসেরই দরকার আছে। অক্সিজেন হচ্ছে ওই যে গ্যাস সিলিন্ডারে বলে তোমার কি ওই গ্যাস কাটিং এর ক্ষেত্রে ইউজ করা হতো, আরো বিভিন্ন জায়গায়। পরে কোভিড যখন আসলো ওইখান থেকে কি করছে তোমার ওটাকে আরেকটু পিউরিফাই, এটা তো ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ছিল, ওটাকে আরেকটু মডিফাই করে এটা কিন্তু তোমার বিভিন্ন হসপিটালে সাপ্লাই দেওয়া হয়েছে, ঠিক আছে, বিভিন্ন ইয়াতে সাপ্লাই দেওয়া হয়েছে। এখানে পাত্র কয়টা বলো তো, একটা আছে, ব্যাটারি আছে, ব্যাটারিটা কিন্তু মেইন, মানে বিদ্যুৎ শক্তি থেকে তুমি কি পাচ্ছ এখানে, আমি যদি ফার্স্ট বেসিক কথাটা বলি, তোমার ইনপুটে কি আছে বিদ্যুৎ শক্তি, এখানে কি পাবা, আমি একদম কি পয়েন্টগুলো একটু লিখে দিই, বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক শক্তিতে পরিবর্তন, বা রাসায়নিক বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, এই শক্তিটাই কি হচ্ছে এখানে কেমিক্যাল চেঞ্জে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে এটা কি হবে কেমিক্যাল এনার্জি। এরপর সেকেন্ড পয়েন্ট আমি একটু লিখি, সেকেন্ড পয়েন্ট, এই কোষে তোমার কি হয়, এই কোষে অ্যানোড হয় তোমার কি, অ্যানোড হয় পজিটিভ, ক্যাথোড হয় নেগেটিভ, এইটুকু আসবে, ঠিক আছে, এইটুকু আসবে। এবার একটা বিষয় আমি একটু বলে রাখি, একটু দেখো যা সহজ একটা বিষয়, অ্যানোডে গিয়ে কোন ঘটনা ঘটবে অ্যাট অ্যানোড, জাস্ট এটার জন্য বলে রাখছি পাশে। এই থিওরিটা যখন পড়বো তখন একটু বিরক্তিকর, বাট এটা একদম সহজ। অ্যাট অ্যানোড কি হবে বা ক্যাথোড কি হবে, এই যে দেখো ক্যাথোড ক্যাটায়ন যাবে, ক্যাটায়ন কে Na+, ও হচ্ছে গরিব, ওর ইলেকট্রন কেউ খেয়ে ফেলছে, তাহলে ওই ইলেকট্রনের জন্য যাবে, ইলেকট্রন দিবে হচ্ছে নেগেটিভ টার্মিনাল থেকে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে NaS, এর মানে এখানে সোডিয়াম জমা হবে। অ্যাট অ্যানোড কি হয়ে যায় Cl- যাবে, Cl- ওর ইলেকট্রন আছে, ও গিয়ে কি করবে তাহলে দান করবে, ঠিক আছে। এই হচ্ছে কি ছিল, গরিব ছিল, আর এর কাছে কি আছে ইলেকট্রন আছে, তাহলে এ কি করবে ইলেকট্রন দিবে, একটা দিবে একটা ইলেকট্রন, তাহলে Cl2 হতে দুইটা লাগবে, তাহলে দুইটা মিলে দিবে হচ্ছে দুইটা ইলেকট্রন। এইটা বিষয় বুঝছো নাকি বুঝা নেই। তাহলে ক্যাথোডে কি হয়েছে বলতো, সোডিয়াম জমা হতে থাকবে, আর অ্যানোডের এখানে ক্লোরিন গ্যাস রিলিজ হবে বা উৎপন্ন হবে। এবার ফ্যারাডের সূত্রে আসি, এটা একটু লিখে নাও, এটা একটু মাথায় সেট করো তো, কি কি পড়াইছি একবার লিখো, লিখে একটু মাথায় আরো 5-10 সেকেন্ড একটু দেখো, ঠিক আছে, একটু মাথায় দেখে নাও। তাহলে অ্যানোডে কি হয় বলতো, জারণ, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ঠিক আছে। অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে, তোমাকে যদি জিজ্ঞেস করে অ্যানোড কি, অ্যানোড হচ্ছে, তো এইগুলো নিয়ে আমরা কথা বলবো আরো। অ্যানোড হচ্ছে যে তড়িৎ দ্বারে জারণ ঘটে, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। আর বামে ইলেকট্রন দেখলে মনে রাখবে এটা হচ্ছে কি বিজারণ, ঠিক আছে, বামে ইলেকট্রন দেখলে এটা কি বিজারণ। তাহলে এটা কি হবে বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা কি হবে বিজারণ
অর্ধ বিক্রিয়া, আর এটা হচ্ছে কি জারণ অর্ধ বিক্রিয়া। আমরা সন্ধ্যায় সন্ধ্যায় ক্লাস শুরু করছি, আমরা দ্রুত টপিকগুলো আগাইও যাচ্ছি। দ্রুত বলতে কি খুব আচ্ছা, কোনো কি ভিডিওতে কোনো ওয়েবে ইস্যুস হচ্ছে? আমি একটু আমার নেট কানেকশনটা চেক করে দেখি তো। অল ওকে, তো আমার এখান থেকে তো আমি অল ওকে দেখছি, আমার নেট কানেকশন তো স্টেবল ক্লিয়ার। ঠিক আছে, এটা হয়তো তোমাদের এন্ডে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়, কারণ বাংলাদেশে তো নেটের অবস্থা ভালো না। ঠিক আছে, মাঝে মধ্যে একটু প্রবলেম হয় তোমাদের। আচ্ছা, এবার ফ্যারাডে এসে কি বললো, তুমি তো এখানে চাইছো যে দেখো সোডিয়াম এসে তো এখানে জমা হতে থাকবে, সোডিয়াম এখানে এসে ওর ইলেকট্রন আছে, সোডিয়ামের নিজের কি গরিব ইলেকট্রন নাই, এখান থেকে এসে ইলেকট্রন নিবে, তাহলে এখানে এসে জমা হতে থাকবে। তুমি চাইতেছো অনেক সোডিয়াম এখানে জমা করে 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 এটা নাই করে দিবে, এটা নাই করে দিবে, একদম সোডিয়ামের পাহাড় গড়ে তুলবে এখানে। তাহলে এটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কি পরিমাণ ইলেকট্রন দিচ্ছ, মানে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। তোমার যদি ইলেকট্রন দাও তখন সোডিয়াম জমা হতে পারবে, সোডিয়াম যদি এখানে থাকে দ্রবণ থেকে, তাহলে তুমি চাইছো এখানে সোডিয়ামের পাহাড় গড়ে তুলবে। পাহাড় গড়ে তুলতে হলে তোমাকে কি করতে হবে বলো তো, কি পরিমাণ সোডিয়াম জমা হবে ক্যাথোডে বা অ্যানোডে, কি পরিমাণ ক্লোরিন গ্যাস নির্গত হবে, মুক্ত হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। তাহলে ফ্যারাডে এসে কি বললো, ফ্যারাডেস ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিস, এটা দিয়ে আসলে সেকেন্ড ল হয়ে যায়। তোমাদের বইয়ে আলাদাভাবে দেখায় নাই, যদি আমি পড়ানোর সময় একাডেমিকে একদম ভেঙে ভেঙে দেখাই, ফার্স্ট ল অফ তোমাদেরও একটু ছোট করে দেখাই দেব। ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত সূত্র। এটা কি বলতো, ডাব্লিউ ইজ প্রপোর্শনেট কি কিউ। ঠিক আছে, আমরা জানি হচ্ছে ক্যাথোডে সঞ্চিত ভর বা অ্যানোডে দ্রবীভূত যে পরিমাণ ক্লোরিন মুক্ত হবে ওটার ভর হচ্ছে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। ডাব্লিউ ইজ প্রপোর্শনেট কি হবে, ডাব্লিউ ইজ প্রপোর্শনেট কিউ, কিউ মানে হচ্ছে কুলম আর কি। তাহলে এখান থেকে কি লিখে আমরা ডাব্লিউ সমান সমান জেড কিউ। এমন আমরা কোনো স্টুডেন্টের মোটামুটি এই জিনিস চোখে আমরা হয়তো পড়ি নেই, কিন্তু এই জিনিস চোখে পড়ে নাই এরকম স্টুডেন্ট কম আছে, তাই না? এর মানে এই জিনিসটা আমাদের জন্য একদম ইজি। দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল কি জেড কিউ, এর মধ্যে জেড যে টার্মটা লিখছি এটাকে বলা হয় কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এর মধ্যে জেড যে জিনিসটা আমি লিখছি জেডকে বলা হয় কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখান থেকে কিন্তু সিকে রুয়েটেও গত বছর একটা কোয়েশ্চেন আসছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, জেড কি তুমি একটু চিন্তা করো, ফিজিক্সের ভাষায় বলতে পারো জেড কি। এর আগে আমি একটু লিখে রাখি আরো, তাহলে তোমার আইডিয়াটা ভালো হবে। ডাব্লিউ ইজ ইকুয়াল জেড আইটি। ঠিক আছে, এর কারণ কি কিউ সমান সমান আইটি, আমরা ফিজিক্সে এই জিনিস পড়ছি না, কিউ সমান সমান কি আই ইন্টু টি, কত কুলম কত সেকেন্ড, এটা হচ্ছে কি কিউ। ঠিক আছে, কিউ এর একক কি বলতো কুলম। ঠিক আছে, কিউ হচ্ছে কুলম, টি এর একক হচ্ছে এম্পিয়ার, এই টি এর একক হচ্ছে সেকেন্ড, আই এর একক হচ্ছে এম্পিয়ার। হায় রে, টি এর এককটা এই যে দেখো, টি এর একক হচ্ছে সেকেন্ড, আই এর একক হচ্ছে কি এম্পিয়ার। তাহলে আমরা কি পাইছি, ডাব্লিউ ইকুয়াল জেড কিউ অথবা ডাব্লিউ ইকুয়াল কি জেড আইটি। এখান থেকে দুইটা সূত্র পাইছি অলরেডি। ঠিক আছে, দুইটা সূত্র পাইছি অলরেডি। এরপর এখানে আমি আরো একটা সূত্র একবারে লিখে ফেলি, এটা সমান হচ্ছে ডাব্লিউ সমান হচ্ছে এমআইটি ডিভাইড এক্সএফ। এক্সএফ এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল সূত্র, মানে এটা ম্যাজিকের মতো, এটা দিয়ে তোমার সব প্রবলেম মিলে যায়। ঠিক আছে, তো আমাদের তো প্রবলেম বেশি করা লাগবে না, সেজন্য আমাদের কনসেপ্টটা ভিতরের জিনিসটা বুঝতে হবে। এখানে জেড সমান আমি কি লিখছি বলতো, জেড সমান আমি লিখছি হচ্ছে এম বাই এক্সএফ। ঠিক আছে, জেড সমান আমি কি লিখছি এম বাই এক্সএফ। আগে এইটুকু একটু লিখো, বুঝাবুঝি বাদ। ঠিক আছে, বুঝাবুঝি বাদ, এই জিনিসটাকে, এটা আমি আগে জিনিসটা লিখে রাখলাম, এরপর আমি জিনিসটাকে একটু এক্সপ্লেন করে দিই। এটুকু লিখে নাও, আমি 10-15 সেকেন্ড টাইম দিচ্ছি। ওকে, অসংখ্য ওয়াই আসছে, সঞ্জিদা, জান্নাত, আব্দুল্লাহ, মেহেদি, তানহা, পলক, স্বর্ণ, ওকে গুড, রূপা। ঠিক আছে, ওকে ওকে, একটু দেখো। তো এখানে কি আছে আমি একটু রিভিউ করি, ডাব্লিউ ইজ প্রপোর্শনেট কিউ। এখান থেকে আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। ঠিক আছে, এখান থেকে আবার আমি লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল জেড আই টি।
কিউ সমান আইটি, তাহলে এটা এখানে জেড জিনিসটাকে কি বলছি আমরা, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে এবার একটু দেখো তো, যদি কিউ সমান 1 কুলম্ব হয়, এখান থেকে আমি বলতে পারি কি, যদি কিউ সমান 1 কুলম্ব হয়, এর মানে প্রবাহিত বিদ্যুৎ যদি 1 কুলম্ব হয়, তখন যে পরিমাণ ধাতু সঞ্চিত হবে তাকে বলা হয় ওই ধাতু ডাব্লিউ সমান কি, জেড, তাকে বলা হয় ডাব্লিউ ইকুয়াল কি হবে, জেড। এটা আমরা একদম একাডেমিকের পড়া পড়ছি, আমরা এখনো প্রবলেম সলভিং এ যাইনি, তো এই বেসিকগুলো আমাদের লাগবে। আবার দেখো, আবার এটার মানে কি, কিউ ইকুয়াল 1 মানে কি, আই ইকুয়াল যদি 1 এম্পিয়ার হয়, টি ইকুয়াল যদি 1 সেকেন্ড হয়, মানে আই ইকুয়াল 1, টি ইকুয়াল যদি 1 হয়ে যায়, এটা 1 এম্পিয়ার, এটা 1 সেকেন্ড, তখনও কি হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল জেড। এর মানে 1 এম্পিয়ার বিদ্যুৎ, এখান থেকে আমরা বলতাম না একাডেমিকে, এটা কি বলতাম, 1 এম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে প্রবাহিত হলে যে পরিমাণ ধাতু সঞ্চিত হবে, ঠিক আছে, সঞ্চিত ক্যাথোড বা অ্যানোডে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণকে ওইটার কি বলে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তাহলে কিউ ইকুয়াল 1 কুলম্ব হলে, এর মানে 1 কুলম্ব বিদ্যুৎ, 1 এম্পিয়ার 1 সেকেন্ড মানে হচ্ছে 1 কুলম্ব, ঠিক আছে, এটা যে কথা 1 এম্পিয়ার 1 সেকেন্ড ধরে, এটা একই কথা, এটুকু একটু এমনি লিখে রাখো, এটা কিছুই না, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো এটা কি এক এক ধাতুর জন্য এক এক রকম, এই জিনিসটা কি হবে বলতো, এক এক ধাতুর জন্য এক এক রকম হবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা। এটুকু লিখা হয়েছে একদম, আমি মানে একাডেমিকের মতো করে আগাচ্ছি। এবার দেখো, এটু একাডেমিকের বেসিক, আমরা প্রবলেম সলভিং এ গেলে তখন জিনিসগুলো লাগবে। ওকে, হয়ে গেছে। এবার দেখো, আমি যে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্রটা, ডাব্লিউ ইকুয়াল এমআইটি বাই এম টি বাই এক্স এফ, এটা একটু লিখি। এর মধ্যে এফ কি, এর মধ্যে এফ কি, এফ হচ্ছে 96,000, 1 ফ্যারাড সমান হচ্ছে 96,500 কুলম্ব। তো এই সূত্র থেকে বেসিক কিছু কোয়েশ্চেন আসতে পারে। এক্স কি, এক্স হচ্ছে ইলেকট্রনস ইনভলভড ইন রিঅ্যাকশন, ইলেকট্রনস ইনভলভড ইন রিঅ্যাকশন। কোন জায়গায় যদি অন্য পড়ে থাকো, এটাকে এক্স কে এন দিয়েও লিখতে পারে, কিন্তু ডাব্লিউ বাই এম এটা আবার মূল সংখ্যা, তো সেজন্য আমি এন দিয়ে লিখছি না। টি মানে কি, সময়, টাইম। আই মানে কি, তড়িৎ প্রবাহ। এম মানে কি, মোলার ভর, ঠিক আছে, এম মানে কি বলতো, মোলার ভর। এবার আমি সবচেয়ে ঝামেলা ফেস করছি কি বুঝার জন্য বলতো, এক্স বুঝার জন্য। একটু দেখো, ধরো সিলভার জমা হচ্ছে কোনো জায়গায়, তাহলে সিলভার প্লাস 1 মোল জমা হতো, ইলেকট্রন নিচ্ছে কয়টা, একটা নিচ্ছে, ঠিক আছে, এইটা। তাহলে ওর জন্য এক্স ইকুয়াল কত হবে, একটু দেখো, এই ইলেকট্রন জড়িত আছে কয়টা, 1 মোল সঞ্চিত হতো একটা, তাহলে এক্স ইকুয়াল এখানে কত, 1। যদি আমি দিতাম হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস ইলেকট্রন, এই এখানে কি ইলেকট্রন হবে, এখানে কি হবে, 2 ইলেকট্রন লাগবে, 2 ইলেকট্রন লাগবে। তাহলে এই জায়গায় কি হবে, এক্স এর ভ্যালু হবে 2। বুঝতে পারছো মনে হয়। অ্যালুমিনিয়াম 3 প্লাস যদি হয়, তাহলে ও জমা হতে ইলেকট্রন নিবে আমার কয়টা, 3টা। তাহলে ওর ক্ষেত্রে এক্স ইকুয়াল কত হয়ে যাবে, 3, ঠিক আছে, ওর ক্ষেত্রে এক্স ইকুয়াল কত হয়ে যাবে, 3। ধরো আমার সিএল মাইনাস থেকে কি হচ্ছে, সিএল2 হচ্ছে, তাহলে এটা হওয়ার জন্য কয়টা ইলেকট্রন লাগে, 2টা। তাহলে এখানে এক্স ইকুয়াল কত হবে, 2। এরপর এই জিনিসটা আমাদের লাগে, ধরো কোথাও এইচ প্লাস থেকে H2 হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে। হাইড্রোজেন যখন হবে, তুমি একটু চিন্তা করো তো, হাইড্রোজেন যখন হবে, তাহলে এখানে কি H2 হওয়ার জন্য, হাইড্রোজেন মানে H2, এই হাইড্রোজেন মানে H2,
তাহলে এখানে কয়টা ইলেকট্রন লাগে দুইটা, তাহলে x ইকুয়াল কত হয় 2। এগুলো একটু বিরক্তিকর আমি জানি, অনেকের ঘুম এসে যাচ্ছে, কিন্তু এগুলো তো পড়তে হবে, এগুলো না পড়ে তো আমি ডিরেক্ট সলভিং এ চলে যেতে পারছি না, তাহলে তো অনেকে বুঝবে না, তাই না? এই জিনিসগুলো অনেকে পড়ে আসো, এটা জাস্ট একটা রিভিউ করে নাও, যারা জানো ওরা রিভিউ করে নাও আর একটু পার্মানেন্ট করে নাও মাথায়, আর যারা জানো না ওরা দেখে নাও, একদম সহজ একটা জিনিস। ঠিক আছে, এবার অক্সিজেনের জন্য যদি জিজ্ঞেস করে, ধরো কোথাও কি হচ্ছে অক্সিজেন, অক্সাইড আছে, অক্সাইড থেকে কি হচ্ছে অক্সিজেন হচ্ছে, অক্সিজেন হচ্ছে। এবার দেখো তো, এটা অনেকে ভুল করে ফেলে, অক্সিজেন এখানে একটা হলে কয়টা ইলেকট্রন দিবে, একটা ও হতে দুইটা ইলেকট্রন দিবে, O2 হওয়ার জন্য কি লাগবে, এটা লাগবে দুইটা, আর ইলেকট্রন কয়টা লাগবে বলো তো, চারটা। একজনে কয়টা ইলেকট্রন দেয়, দুইটা, এক অক্সিজেন পার অক্সিজেন কয়টা দেয়, দুইটা, দুইজন মিলে কয়টা দিবে, চারটা, তাহলে এর ক্ষেত্রে x ইকুয়াল কত হবে 4। ঠিক আছে, এর ক্ষেত্রে x ইকুয়াল কত হবে 4, আশা করি কোনো ঝামেলা নেই। ঠিক আছে, ক্যালসিয়াম 2+ দিয়ে দিলে ইকুয়াল কত হবে 2। ঠিক আছে, লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস এগুলা দিলে কত হবে 1। ঠিক আছে, অক্সিজেন যারা বুঝো না আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, অক্সিজেন কি হচ্ছে, একটা অক্সিজেন, অক্সাইডে কি থাকে 2 2 তাহলে একটা অক্সাইড থেকে অক্সিজেন পরমাণু যখন হবে তখন কি ও একজনে কয়টা দিবে, দুইটা ইলেকট্রন। O2 হতে কয়টা অক্সিজেন অক্সাইড লাগে, দুইটা, তাহলে দুইজন মিলে কয়টা দিবে বলো তো, 2 গুণ 2, এর মানে কি 2 2 4, চারটা ইলেকট্রন লাগবে। ঠিক আছে, তোমরা হচ্ছে পরিমাণগত রসায়নের ব্যালেন্স যদি পড়ে আসো তখনও দেখবা এখানে অক্সিজেন কয়টা আছে, দুইটা, O2 হয়েছে, এখানে আয়ন কয়টা আছে বলো তো, 2 গুণ 2, এর মানে চারটা, তাহলে এটা ব্যালেন্স করতে গেলে চারটা ইলেকট্রন দেওয়া লাগবে, এভাবেও তুমি চিন্তা করতে পারো। ঠিক আছে, এটুকু একটু লিখে নাও, এই পেজ লিখে নাও, এই পেজ লেখার জন্য আমি 10 সেকেন্ড টাইম দিয়েছি। তো এখানে একটা জিনিস দেখো, 1 ফ্যারাড সমান 96,500 কুলম্ব, এটার উপর বেস করে তোমার কোয়েশ্চেন আসতে পারে। তো এটার 1 মোলের জন্য কি লাগছে তোমার 1 ফ্যারাড বিদ্যুৎ, এটার জন্য 2 ফ্যারাড বিদ্যুৎ, এটার জন্য 3 ফ্যারাড বিদ্যুৎ লাগে। এবার এটা একটু লিখে নাও, লেখা হয়ে গেছে। এবার দেখো আমরা বলি না এই পয়েন্টটা আমরা কিন্তু অনেকের আইডিয়া নেই, এটা কি বলতে পারবা 1 ফ্যারাড সমান 96,500 কুলম্ব কিভাবে, এটার উপরে এমসিকিউ দিয়ে দিবে 500 কুলম্ব হাউ। ঠিক আছে, কিভাবে হাউ, ঠিক আছে কিভাবে, 1 ফ্যারাড জিনিসটা কি, 1 ফ্যারাড মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, তোমাকে দিবে 1 ফ্যারাড মানে কি, 1 ফ্যারাড মানে হচ্ছে 1 মোল ইলেকট্রন, না 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জ কতটুক বলো তো তোমার, 1 মোল ইলেকট্রন মানে কয়টা ইলেকট্রন, 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রনের চার্জ। এত সংখ্যক, আমি একটু ভেঙে লিখছি, সংখ্যক ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জ কত, 6.023 ইন্টু 10⁻23 ইন্টু কত হয় তোমার 1.6 10⁻−19, এটা কত হয় একটু দেখো তো, হাই হাই ক্যালকুলেটর পড়লে হচ্ছে নষ্ট হওয়ার চান্স বেশি থাকে, যাই হোক কেয়ার করা, দেখি 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19, ঠিক আছে, এটা আসে কত 96,368, ঠিক আছে, এত আসে, এত কুলম্ব। তো এখানে ভ্যালুগুলো আমি আরেকটু নিলে মানে আরো একুরেটের দিকে প্রিসাইসলি নিলে তুমি কত পাবা, এটা 96,500 রাউন্ড করে ধরা হয়, 96,500, তোমাদের বইয়ে মনে হয় 96,400 কত 73 এরকম, এর মানে রাউন্ড করে কত 96,500, এর মানে 1.60, এর পরেরটা যদি নেই, ঠিক আছে, তখন কি হবে বলো তো 96,500 হয়ে যায়। তাহলে তোমাকে দিবে হচ্ছে 1 ফ্যারাড সমান কি, 1 ফ্যারাড সমান হচ্ছে এত কুলম্ব, এটা ঠিক আছে, 1 ফ্যারাড সমান হচ্ছে এত কুলম্ব, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রনের চার্জ, এই অপশনটাও ঠিক আছে, 1 মোল ইলেকট্রনের চার্জ, এই অপশনটাও ঠিক আছে, বা 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19, এটাও কি আছে, ঠিক আছে,
বিষবস্তু 96,500 কুলম্ব, এটা হচ্ছে কি হবে বলতো, ঠিক হবে, ঘটনা বুঝতে পারছো মনে হয়, হ্যাঁ 96,473 বইয়ে দেয়া আছে, এখানে 1.6 এর পর 60 কত, মানে আরো কি বলা যায় প্রিসাইজ ভ্যালু নিচ্ছে আর কি। তো এটা থেকে এমসিকিউ আসবে, আমি দেখাবো এমসিকিউটা কিভাবে আসবে। তো এইটুক বুঝতে পারছো, এইটুক বুঝতে পারছো আশা করি। ওকে, আমরা তাহলে কয়েকটা একটু এমসিকিউ পড়ে নিই, ঠিক আছে, কয়েকটা এমসিকিউ একটু পড়ে নিই, একটু দেখো তো। জেইউতে আসছে সেমিকন্ডাক্টর রূপে কোন মলটি ব্যবহৃত হয়, দ্রুত বলে দাও। সেমিকন্ডাক্টর, তোমরা ফিজিক্সে সেমিকন্ডাক্টর এত পড়ছো, আমার চেয়ে ভালো পড়ে, এটা বললে ভুল হবে, কারণ হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ে ওরা আসলে সেমিকন্ডাক্টর নিয়ে অনেক পড়ে, বিশেষ করে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল। তো যাই হোক, তোমরা অনেক পারো, মানে এত সহজ জিনিসগুলো জিজ্ঞেস করলে এগুলো আমার চেয়ে এখন বেশি পারবে। এই যে কোন মলটি ব্যবহৃত হয়, এগুলো অনেক ভালো পারো সেমিকন্ডাক্টর, তাই না? সিলিকন, জার্মেনিয়াম, সিলিকন তো অনেক বেশি ইউজ হয়, সিলিকন জার্মেনিয়াম। তাহলে তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়, যে ইউ আসছে 16-17, আমরা একটু দেখি যা শিখছি এগুলো আমরা পারি কিনা। তাহলে এটা কি হবে বলতো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতে, কিন্তু ধাতব পরিবাহিতে বলে নাই, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতে বলছে, ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলোতে। তাহলে এগুলো কি হয় বলতো, আয়ন চলাচলের মাধ্যমে, আয়ন ও ইলেকট্রন উভয়ের মাধ্যমে, এগুলো কনফিউজড হয়ে যাবা। তাহলে এগুলো কি লিখবা বলতো, এটা হচ্ছে আয়নের মাধ্যমে, আর ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়, ধাতব পরিবাহিতে হয়, এটা হচ্ছে এ নাম্বারটা, আয়ন চলাচল। বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু হলো, আর ইউতে আসছে, এটা বলো। ঠিক আছে, দেখছো কত সহজ আমাদের পড়াগুলো, আমাদের কোয়েশ্চেন কিন্তু এটা কি সহজ। তাহলে এটা কেন বলো তো, sp2 হাইব্রিডাইজেশন ঘটে, এটাতে কি হয় sp3 হাইব্রিডাইজেশন ঘটে। এটা হচ্ছে ফসফরাস রেড, এটা হচ্ছে সালফার না, এগুলোর মধ্যে হয় না, এগুলোর ক্ষেত্রে sp3, এগুলোর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, sp3 এগুলোর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য, এগ্রি গুচ্ছতে আসছে 20-21, এটা একটু বলো আমাকে। HF, এ কিন্তু উইক, এই উইক, ঠিক আছে, এ হচ্ছে উইক ইলেকট্রোলাইট। তোমার HCl এই জায়গাটা বেশি কনফিউজড হয়ে যাও, সেই জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, HI এগুলো হবে তোমার কি স্ট্রং ইলেকট্রোলাইট। ইথানল, আমি কিন্তু বারবার বলছি, ইথানল দিলে অনেকে ভাবো হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল হচ্ছে বিদ্যুৎ বিশ্লেষ্য, অ্যালকোহল হচ্ছে বিদ্যুৎ বিশ্লেষ্য না কিন্তু। তোমরা যে অ্যালকোহল, যারা হচ্ছে অ্যালকোহল তোমরা বলছি, মানে হচ্ছে যারা খায় আর কি, ঘটনা বুঝছো, এটা হচ্ছে কি বলতো, এটা বিদ্যুৎ কি তড়িৎ পরিবাহী না, এটা তড়িৎ বিশ্লেষণ। অ্যালকোহলের আরেকটা বৈশিষ্ট্য আছে, এই মুভিটার নাম ভুলে গেলাম, র্যাঙ্গো মনে হয়, অ্যানিমেশন একটা মুভি, অসাধারণ একটা মুভি, জাস্ট চাইলে তোমরা ফ্রি টাইমে দেখতে পারো, পরে পরীক্ষা দিয়ে দাও, পরীক্ষা দিয়ে দেখতে পারো, এরকম অনেকগুলো অসাধারণ মুভি আছে তোমাদের হচ্ছে। তো ওইখানেও একটা কাজ করে, যাই হোক এটা অ্যালকোহল পড়ানোর সময় বলবো। তো চিনি, এ কি হয় বলো তো, চিনি, এটা অনেকে ভুল করে ফেলে, এগুলো হচ্ছে তড়িৎ অপরিবাহী, তাহলে এটার উত্তর হবে কি KOH, KOH, ঠিক আছে, KOH। 1 ফ্যারাড বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে, একটু চিন্তা করে নাও। 1 ফ্যারাড বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে, এই কোয়েশ্চেনটা পারলে আমরা অনেকগুলো কোয়েশ্চেনের উত্তর পারবো। আমি একটু পড়াই জিনিসটা, দেখো জিঙ্ক, জিঙ্ক সঞ্চিত হতে, জিঙ্ক আমরা সবাই চিনি, জিঙ্ক কি হিসেবে থাকে বলো তো, 2 মানে 2+ হিসেবে থাকে, ঠিক আছে, 2+ হিসেবে থাকে। এরপর K+, ও কি হিসেবে থাকে, এই পটাশিয়াম কি হিসেবে থাকে, K+, এখান থেকে ওকে জমা হবে। এই জিনিসটা করতে ভুল করে ফেলতে পারে, একটু দেখো। অ্যালুমিনিয়াম 3+ হিসেবে থাকে, তাহলে এই কি হবে, ক্যালসিয়াম 2+ হিসেবে থাকে। বলছে কোনটা ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে, কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে। তোমরা আমাকে এটার ভর বলতে পারো, এটার মোলার ভর কত ক্যালসিয়ামের, 40, তাই না, 40 গ্রাম সঞ্চিত হতে, তাহলে আমরা বলতে পারি এটা কি লাগে, 2 ইলেকট্রন,
এটা 1 মোল হতে দুইটা ইলেকট্রন লাগে, দুইটা মানে দুইটা না, 2 মোল ইলেকট্রন লাগে। 2 মোল ইলেকট্রন মানে কি হবে, 2 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। এখানে এটার ভর কত বলো তো, 27। 27 গ্রামের জন্য আমার কি লাগে, 3 ফ্যারাড বিদ্যুৎ লাগে। ঠিক আছে, 27 গ্রামের জন্য আমার কি লাগে, 3 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। তোমরা আমাকে জিঙ্কের ভরটা বলো আর পটাশিয়ামের ভর কত। পটাশিয়ামের জন্য আমার কি লাগে, 1 ফ্যারাড বিদ্যুৎ লাগে। এখানে প্রায় কত, 39 গ্রামের মতো। ঠিক আছে, 39 গ্রামের মতো আমরা কি পাই, 39 দশমিক সামথিং আর কি। ঠিক আছে, 39 গ্রামের মতো আমরা কি পাচ্ছি এখানে, ওর এই পটাশিয়াম পাচ্ছি। আর জিঙ্কের ক্ষেত্রে অ্যারাউন্ড কত পাই বলো তো, 65 এর মতো পাই 2 ফ্যারাড দিয়ে। তাহলে এবার বলো 1 ফ্যারাড তুমি দিছো বিদ্যুৎ, তাহলে কোথায় বেশি ভর পাবা, তুমি একটু দেখো তো কোথায় 1 ফ্যারাডে কোন জায়গায় বেশি ভর পাবা। এটা 2 ফ্যারাডে পাওয়া যায় 65 আনুমানিক। তাহলে 1 ফ্যারাডে কতটুকু পাওয়া যায়, 65 এর অর্ধেক, এর মানে কত, 32.5 এর মতো। 1 ফ্যারাডে কতটুকু পাওয়া যায়, মানে এটা হিসাব করা লাগছে না, 32, এটা 1 ফ্যারাডে পাওয়া যায় 39, এটা 3 ফ্যারাডে পাওয়া যায় হচ্ছে 27 গ্রাম। তাহলে 1 ফ্যারাডে কতটুকু পাওয়া যায়, 27 ডিভাইড করছে কত, 3। বিষয় বুঝছো, এটা খুব কম, এটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। 3 9 27, ঠিক আছে, 9 গ্রাম। এরপর এটা তাহলে 1 ফ্যারাডে কতটুকু পাওয়া যায় বলো তো, 20 গ্রাম। তাহলে সবচেয়ে বেশি গ্রাম কোনটা পাবো, পটাশিয়াম। বলছে কোন ধাতুর আয়ন কতটা অধিক পরিমাণ সঞ্চিত হবে, অধিক পরিমাণ, পরিমাণ বলা মানে এটা গ্রামে বের করতে হবে তখন। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে বলো তো, কে হবে। বিষয় বুঝতে পারছো, তাহলে এখানে কি হবে, এটা বুঝছো, একটু ঠান্ডা মাথায় লিখো, আমি কোনো কথা বলবো না, তুমি একটু সুন্দর মতো এটা লিখো। এটা বুঝলে আমরা অনেক এমসিকিউ পারবো। একটু ফেসবুকে তোমাদেরকে দেখে আসবো, ফেসবুক আমাকে জানো তো, এটা একটু সুন্দর মতো লিখো, এটা আমি একবার রিপিট করে দিব যারা বুঝেনি, কারণ এরকম আরো প্রবলেম করাবো। হ্যাঁ, ওকে, গুড, মোটামুটি বুঝতে পারছো। ওকে, এটা তাহলে বুঝতে পারছো, এই যে দেখো, এটা বুঝতে পারছো তো। তাহলে জিঙ্ক 2+ জন্য কি লাগতো, 2 ফ্যারাড। জিঙ্কের ভর কত, অ্যারাউন্ড 65 মতো। ঠিক আছে, তাহলে 2 ফ্যারাডে জমা হবে কত, 65 গ্রাম। 1 ফ্যারাডে জমা হবে কত, এর অর্ধেক। আর এটা 1 ফ্যারাডে কত জমা হবে, এটা পটাশিয়াম দেখে বুঝছো 1 ফ্যারাডে কত হয়, প্রায় 39। আর এটা 2 ফ্যারাডে 40, তাহলে 1 ফ্যারাডে কত হবে, 20 গ্রাম জমা হবে। ঠিক আছে, 20 গ্রাম জমা হবে। ওটা 1 ফ্যারাডে কত জমা হবে, তোমার 9 গ্রাম জমা হবে। এটা দুইটা গেল, ওকে। এটা একটু দেখো, জেইউ 18 19, এবার জেইউ দেখো কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে আসে। বলছে নিম্নের কোনটি পানিতে যোগ করলে উৎপন্ন দ্রবণটি বিদ্যুৎ সুপরিবাহী হবে। দেখে নাও নিচের কোন দ্রবণটি পানিতে যোগ করলে বিদ্যুৎ সুপরিবাহী হবে। তাহলে দেখো তো, কপার, কপার পানিতেও ধাতুর মতোই থাকবে। ইথানল পানিতে আয়নিত হয় না, ক্যালসিয়াম কার্বনেট পানিতে কিছু করবে না, তাহলে এটা কি হবে বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বিদ্যুৎ সুপরিবাহী হবে। এর মানে অ্যান্সার হচ্ছে ডি, সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আয়নিত হবে, এটা খুব ভালো সুপরিবাহী হবে। তাহলে এবারে এই কোয়েশ্চেনটা একটু দেখো, 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড সময় ধরে একটি ইলেকট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত। ঠিক আছে, তাহলে তোমার কি দেয়া আছে বলো তো, আই দেয়া আছে, 5 এম্পিয়ার, টি দেয়া আছে 30 সেকেন্ড। তাহলে তোমাকে বলছে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত, মানে কুলম কত, এটা জিজ্ঞেস করছে। আর ইউ 18 19 আসছে, দেখছো কোয়েশ্চেন কি সহজ হয়, আমরা শুধুমাত্র পড়ি না বলে পারি না। তাহলে কিউ সমান কি হবে, আইটি। তাহলে এটা কি 5 ইন্টু, কারণ এগুলো পড়া তো হবে না, শুধু পড়লে, পড়ে আবার কিন্তু রিভাইজ দিয়ে তোমার মাথায় থাকতে হবে। তাহলে এত কুলম। C, ঠিক আছে, 150C। আশা করি বুঝতে পারছো। পরেরটাই চলে যাচ্ছি আমি, আরো 2-3 সেকেন্ড টাইম দিই। বলো, ওকে। এবার একটু দেখি, এটা দেখো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে উৎপাদিত হয়, এটা নিয়ে আরো কথা বলবো, এরপর একটু বলে ফেলি।
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে যখন এটা নিয়ে আসলে পরে একটু পরে কথা বলবো। তো এই জিনিসটা যখন জলীয় দ্রবণ, অনেকে ভাবো হচ্ছে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন হবে, না ঠিক আছে, সোডিয়াম আর ক্লোরিন হবে তা না, একটু পরে আমরা জিনিসটার এক্সপ্লেনেশন জানবো। জলীয় দ্রবণ যখন বলবে এর মানে এর ভিতর দুইজন আছে, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ, এর মানে পানি আছে। তাহলে আমার ক্যাটায়ন আছে কে কে আর অ্যানায়ন আছে কে কে, আমি একটু দেখে নিই। এখানে আছে Na+ ক্যাটায়ন। সোডিয়াম ক্লোরাইড থেকে কি পাবো, দেখো সোডিয়াম ক্লোরাইডের থেকে কি পাবো, Na+ পাবো আর Cl- পাবো। পানি থেকে কি পাবো বলো তো, পানি থেকে পাবো হচ্ছে H+ আর OH-। ঠিক আছে, এই দুজনের মধ্যে অধিক প্রাধান্য। এমসিকিউটা আমরা সলভ করে যাই, সমস্যা আছে এই জিনিসটা নিয়ে আমি একটু ডিটেলস পরে জানি, কোনো তো সমস্যা নেই। তাহলে এখানে এর ভিতর বেশি প্রায়োরিটি পাই H+। একটু পরে আমরা যখন অ্যাক্টিভিটি সিরিজ পড়বো তখন কিন্তু এই আয়নের জন্য পড়বো, তখন এই জিনিসটা হচ্ছে জানবা। এখানে H+ যাই, এই দুজন যখন আসছে দুজনই গরিব, কিন্তু বেশি গরিব কে, H+, মানে ওর ক্ষুধা হচ্ছে বেশি। ও গরিব, ওর ইলেকট্রন নাই, ওরও ইলেকট্রন নাই, তাহলে বেশি হচ্ছে কে হবে বলো তো, H+। তাহলে এখানে কে যাই, H+ যাই। তাহলে ক্যাথোডে কে যাবে, ক্যাটায়ন যাবে। তাহলে ক্যাথোডে সোডিয়াম কিন্তু পাবা না, ক্যাথোডে পাবা কে, হাইড্রোজেন। এখান থেকে যাবে হচ্ছে গিয়ে কি করবে, হাইড্রোজেন করবে। এরপর এই দুজনের মধ্যে এর ঘনমাত্রাটা বেশি ইম্পর্টেন্ট। এর ঘনমাত্রার জন্য এখানে কে যায়, Cl- যায়, Cl- গিয়ে ক্লোরিন করে। বুঝো না বুঝো, অ্যাটলিস্ট পরীক্ষা এমসিকিউতে রিপিট এসে যেতে পারে, এটা কিন্তু পারতে হবে তখন। একদিকে পাবো হাইড্রোজেন আর এটাতে পাবো কি বলতো, ক্লোরিন। তাহলে ক্যাথোডে কই গেল, ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে ক্লোরিন। সি নাম্বারটা হবে উত্তর। মানে এই দুইটার মধ্যে মারামারি করবে, দুজনই হচ্ছে গরিবের মধ্যে কে আগে নিবে, এ হচ্ছে বেশি গরিব। H+ হচ্ছে, আমরা একটু পরে একটা চার্ট দেখবো, তো হাইড্রোজেন H+ আগে নিয়ে হাইড্রোজেন করবে। এই দুইজনের মধ্যে Cl- এর ঘনমাত্রা, একদম বইয়ের কোয়েশ্চেন এটা, ঠিক আছে। তাহলে এটা কি হবে, Cl- তোমার গিয়ে Cl2 করবে, এটা একদম বইয়ের কোয়েশ্চেন। তাহলে অ্যানোডে কি যাবে, Cl- গিয়ে Cl2 করবে জলীয় দ্রবণে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কি পাওয়া যায়, এই কোয়েশ্চেনটা আসে। যদি বলতো গলিত, দেখো আমি এটা পড়ালাম, তোমরা পরীক্ষায় এটা দাগায় দিয়ে আসছো, কিন্তু তোমার কোয়েশ্চেনে জলীয় দ্রবণ বলে নাই, তোমার কোয়েশ্চেনে বলছে হচ্ছে গলিত। দেখো কোয়েশ্চেনটা কেমন ভাবে আসবে, তোমার কোয়েশ্চেনে তোমাকে আমি এটা পড়ালাম কিন্তু তুমি পরীক্ষায় দিছে হচ্ছে কি গলিত। একটু আগে আমি যেটা বলতেছিলাম গলিত, গলিত যদি বলে তখন কিন্তু তোমার এখানে ফিক্সড অ্যানায়ন এবং ক্যাটায়ন ফিক্সড। গলিত হলে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড, এখানে পানির কোনো অস্তিত্ব নাই। Na+ আর কে আছে, Cl-। তখন ক্যাথোডে কি পাওয়া যেত, Na সোডিয়াম, আর অ্যানোডে কি পাওয়া যেত, ক্লোরিন। মানে বুঝতে পারছো, এই এমসিকিউটা একটু দেখে রাখো ঠান্ডা মাথা, একটু দেখো। যদি তোমাকে বলে হচ্ছে জলীয় দ্রবণ, এর মানে কয়জন আছে, সোডিয়াম ক্লোরাইডও আছে, পানিও আছে। তো এখন দুইজন যেহেতু আছে, ক্যাটায়ন আমার দুইটা, অ্যানায়ন আমার দুইটা। ক্যাটায়নে মারামারিতে জয়ী হয়েছে কে, হাইড্রোজেন, ঠিক আছে। সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কে যুক্ত হয়েছে, হাইড্রোজেন। Cl- আর OH- এর ভিতর কে মারামারিতে জয়ী হয়েছে, ক্লোরিন। এখানে তো মারামারির প্রশ্নই আসে না, এখানে কে আছে, Na+ আর Cl-। তাহলে এখানে আমার পাবো কি বলতো, ধাতু সোডিয়াম পাবো অ্যান্ড Cl2 গ্যাস পাবো, শেষ, ঠিক আছে। তাহলে তখন উত্তর হতো কি তোমার, ওই যে অ্যানোডে কই গেল, ক্যাথোডে সোডিয়াম, অ্যানোডে ক্লোরিন, এটা উত্তর হতো। একটু জাস্ট এমসিকিউটা দেখে রাখো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এমসিকিউ ঝামেলাটা আশা করি বুঝতে পারছো। একটু লিখো, সুন্দর মতো লিখো, তো এটা একটু ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট, আগে লিখো, টাইম নাও বেশি, তার দৌড়াইও লাভ নেই। ছোটোখাটো জিনিস আছে, এগুলোই ভুল করে ফেলবে। এই একটা ট্রিক্স দিয়ে দিল, এটাতে দেখবে ম্যাক্সিমাম টাকাই আসছো। এটা আগে লিখে রাখো, এটা লিখো, এটা নোট করো, এমসিকিউটা ইম্পর্টেন্ট আছে, বেজাল আছে, লিখো। এগুলো গাইডে টাইডে দিয়ে দেখবে হচ্ছে এত উল্টাপাল্টা করছে, আরো মাথা খাই ফেলবে। দেখো এবার একটা মজার জিনিস, তাহলে যখন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এর মানে এর ভিতর কয়জন আছে, দুইজন। সোডিয়াম ক্লোরাইডও আছে, পানিও আছে। তখন জয়ী হয় কে, ক্যাটায়নের মধ্যে জয়ী হয় H+, এর মানে হাইড্রোজেন যায়। অ্যানায়নের মধ্যে জয়ী হয় কে বলতো, Cl-। তাহলে এখান থেকে কি হয়, ক্লোরিন হয়, ঠিক আছে। এখান থেকে কি হয়, ক্লোরিন হয়। যখন দিয়ে দেয় গলিত,
গলিত যখন দিবে তখন কি পাবা বলো তো, তখন হচ্ছে পানির কোনো অস্তিত্বই নেই, এর মানে H প্লাস এখানে নাই, এর মানে তাহলে হাইড্রোজেন হওয়ার প্রশ্ন আসে, হাইড্রোজেন হওয়ার প্রশ্ন নাই, OH মানে অস্তিত্বই নেই, তাহলে এর নিয়ে কোনো কিছু আসার সুযোগ আছে? তাহলে Cl, দুইটাতেই ক্লোরিন, তুমি আরো সহজে মনে রাখলে দুইটাতেই হচ্ছে ক্লোরিন, কিন্তু যখন পানির সাথে থাকে তখন পানির হাইড্রোজেন জয়ী হয়, আর যখন গলিত তখন সোডিয়াম। মানে দেখো ক্লোরিন কিন্তু কমন, ক্লোরিন হচ্ছে কমন, আর এখানে হচ্ছে সোডিয়াম একবার জয়ী হবে আর একবার জয়ী হবে কি বলতো, হাইড্রোজেন। ঠিক আছে, আরেকবার জয়ী হবে হাইড্রোজেন। তো আরেকটা এমসিকিউ বলে দিব নাকি, আরেকটা এমসিকিউ বলে দিব, এখন ছোট করে বলে রাখি, দেখো মানে এগুলা তুমি পড়লে একসাথে পড়ে ফেললে খুব ভালো। যদি হচ্ছে ক্যাথোডে মার্কারি ব্যবহার করা হয়, ঠিক আছে, জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, ক্লোরাইড, আর এখানে স্পেসিফিক বলা আছে ক্যাথোড হিসেবে ম্যাটেরিয়াল দিছে কাকে, মার্কারিকে, মার্কারিকে। একটু পেঁচাই এমসিকিউটা, পেঁচাই দেখি, ক্যাথোড হিসেবে কাকে দিছে, মার্কারিকে। তাহলে জলীয় দ্রবণ হলে তুমি জানো হচ্ছে কি হবে, ক্লোরিন পাওয়া যাবে, আর এখানে যোগী হবে হাইড্রোজেন। না, যখন ক্যাথোড হিসেবে মার্কারি ইউজ করবে তখন ক্যাথোডে কে পাওয়া যাবে, সোডিয়াম। ক্যাথোডে কি হয়, Na+ ইলেকট্রন দিয়ে মার্কারির সাথে মিলে কি করে, সোডিয়াম অ্যামালগাম, মানে ওর অ্যামালগাম গঠনের, মার্কারি হচ্ছে পার্শিয়ালিটি করে, OH+ কে গ্রহণ করে না, ও অ্যামালগাম গঠন করার জন্য এখানে কি করে ফেলে বলতো, সোডিয়ামকে নেয়, এই সোডিয়ামকে ও নেই, মানে বিষয় বুঝো। যদি তোমাকে বলে দেয়, আমি একটু ভাগ ভাগ করে লিখি, একটু দেখো এই এমসিকিউটা আমি একটু ডিটেলস লিখি। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, গলিত, গলিত, এটা হচ্ছে কেস 1, গলিত, তখন কি হবে, অ্যানোড ক্যাথোড, ঠিক আছে। অ্যানোডে তোমার এখানে গলিতের মধ্যে ক্যাটায়ন আছে কি কি, লিস্ট করে ফেলি, ক্যাটায়নের লিস্ট, অ্যানায়নের লিস্ট। ক্যাটায়ন আছে কে, অ্যানায়ন আছে কে, লিস্ট করে ফেলি, লিস্ট করে ফেলি। তো এই ফরম্যাটটা আমি কপি করি, সেকেন্ড কেস, ঠিক আছে। আমি একটু টাইম নিচ্ছি, 2 মিনিটে আমার এমসিকিউটা আসতে পারে, তো একটু 2 মিনিট টাইম বেশি নিল, মানে তোমার তো বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, এর কারণে এমসিকিউটা আসবে, আসার চান্স আছে ভালো, মানে এটা অনেকে বেজাল করে ফেল। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড গলিত, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড জলীয়, জলীয় মানে অ্যাকুয়াস, আরেকটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড জলীয় সাথে ক্যাথোড হিসেবে কি, মার্কারি, ক্যাথোড হিসেবে এখানে বলে দিবে হচ্ছে ক্যাথোড হিসেবে মার্কারি, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস কি বলে দিবে, ক্যাথোডে কাকে ইউজ করছে, মার্কারি, এগুলো কিছু বলে নাই, মানে নিরপেক্ষ, নিরপেক্ষ। এখানে কাকে আছে ক্যাথোডে, প্লাটিনাম, এগুলো ইউজ করছে, এখানে মার্কারি হচ্ছে ক্যাথোড, ক্যাথোড মার্কারি। তাহলে এবার দেখো 3টা কেস, ও 3টা কেস থেকে এমসিকিউ আসতে পারে, একটু শুনো, আগে সুন্দর মতো আমরা লিখি, তখন আমি আবার বুঝাবো, একটু আমার সাথে সাথে সুন্দর মতো লিখো। তুমি কেস 1, এর নিচে খাতায় কেস 2, এর নিচে খাতায় কেস 3, অথবা খাতা বিষয় বুঝতে পারছো যাতে জিনিসটা স্পষ্ট থাকে। সোডিয়াম ক্লোরাইড গলিত, এর মানে এর ভিতর কি পানি আছে, এর ভিতর পানি আছে নাকি নাই, তোমরা আমাকে এটা বলো। এটা হচ্ছে একাই সোডিয়াম ক্লোরাইড, আর কেউ নাই, ওরে গলাইছি। এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, সাথে কি পানি আছে, আছে। এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, সাথে কি পানি আছে, আছে। বিষয় বুঝছো? তাহলে এখানে কি হবে, এখানে আমার ক্যাটায়ন আছে Na+, অ্যানায়ন আছে আমার কি বলতো, Cl-। তাহলে আমার প্রোডাক্টে আমি গ্রিন দিয়ে লিখছি, এখানে Na+ থেকে অ্যানোডে কে হবে, অ্যানোডে অ্যানায়ন যাবে, অ্যানোডে অ্যানায়ন গিয়ে কি হবে, Cl2 হবে, ঠিক আছে। অ্যানোডে তাহলে কি পাবা বলতো, Cl2 পাবা। একটু ঠেলে দিই, অ্যানোডে কি পাবা, Cl- গিয়ে একটু লিখো আগে, ঠিক আছে, একটু লিখো, এরপর আমি অ্যান্সারের কথা বলি। 2 ইলেকট্রন, আর এখানে Na+ থেকে সোডিয়াম। এটা অনেকে বুঝেই না যে এখানে এতগুলা যে এমসিকিউ আছে, সবাই ভাবে হচ্ছে, অনেকে ভাবে হচ্ছে এগুলো সবগুলোর উত্তর একটা না, এগুলো সবগুলোর উত্তর কিন্তু একটা না। তাহলে এখানে কি হবে বলতো, সোডিয়াম,
ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হবে, যদি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড গলিত দেয় ক্লোরিন, অ্যানোডে অ্যানায়ন গেছে ক্লোরিন, আর এখানে ক্যাথোডে কি হয়েছে ক্যাটায়ন গিয়ে Cl মাইনাস। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখানে আর কম্পিটিশনের বিষয়ই নেই। এখানে দেখো ক্যাটায়ন কে কে আছে আমার, এখানে ক্যাটায়ন আছে Na+, যেহেতু পানি আছে এর মানে H+। এখানে কে আছে সোডিয়াম ক্লোরাইড থেকে Cl-, এটা ব্রাইন বলবে, ব্রাইন বলে দিবে, আবার ব্রাইন বললে হঠাৎ করে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে Cl-, আর কে আছে OH-। এই দুজনের মারামারিতে কে জিতে, আগে বলি কে জিতে, কেন জিতে এটা পরে, এখানে অগ্রগণ্যতার একটা সিরিজ তোমাকে দেয়া থাকবে, মানে দেয়া আছে বইয়ে। তো এখানে এই দুজনের মারামারিতে জিতে কে H+, তাহলে এখানে কি হয় H2 হয়, এখন আর সোডিয়াম হয় না, H2 গ্যাস হয়। ক্যাথোডে কি হয়, ওরে যন্ত্রণা, ক্যাথোডেরটা লিখছি, ক্যাথোডে হচ্ছে ক্যাটায়ন গেছে। আর এখানে কি হয় বলতো, এখানে Cl- গিয়ে Cl2+, 2 ইলেকট্রন হয়, এটা হচ্ছে ক্যাথোড আর অ্যানোড। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি বলতো, এখানে উত্তর হচ্ছে ক্লোরিন আর হাইড্রোজেন। উত্তর হচ্ছে কি ক্লোরিন আর হাইড্রোজেন। যখন বলবো হচ্ছে ব্রাইনের, ব্রাইন বা হচ্ছে ব্রাইন, ব্রাইন বলা মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের এই গাঢ় জলীয় দ্রবণটা। যখন বলবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ, ক্যাথোডে আছে মার্কারি, তাহলে ক্যাটায়ন কে কে আছে আগে এটা বলো। ক্যাটায়ন আছে হচ্ছে Na+, H+, আর এখানে আছে Cl- সোডিয়াম ক্লোরাইড থেকে, আর OH- কই থেকে আসবে, পানি থেকে আসবে। তো অ্যানোডে কি কোনো ঝামেলা নেই, অ্যানোড আগের মতো, অ্যানোড কি হবে আগের মতো, অ্যানোডে কোনো পার্সিয়ালিটি হবে না। অ্যানোড হচ্ছে তোমার জন্য সহজ, সব জায়গায় ক্লোরিন, অ্যানোড নিয়ে বেজাল করবা না। অ্যানোডে সব জায়গায় কি পাচ্ছি, এই কেসগুলোতে কি পাচ্ছি, ক্লোরিন, Cl2+, মানে ক্লোরিনের জয় জয়কার, দেখো ক্লোরিন হচ্ছে পাবাই। ঠিক আছে, ক্লোরিন নিয়ে কোনো বেজাল নেই, কিন্তু আমাদের বেজাল হচ্ছে ক্যাটায়নে, ক্যাথোডে। মার্কারি যখন দিছে, মার্কারি হচ্ছে দুইজনের মধ্যে বেশি গরিবকে, H+, আগে যাওয়ার কথা, আগে গিয়ে ইলেকট্রন নেয়ার কথা। ঠিক আছে, কিন্তু এখানে কে যাবে বলো তো, মার্কারি যখন দিবে, মার্কারি সোডিয়ামকে একটু পার্সিয়ালিটি করে, মানে ওর লাইন থেকে ও ছিল সেকেন্ডে, ওরে কি বানাই দেয়, ফার্স্ট বানাই দেয়। তো এখানে কি হবে, ক্যাথোডে Na+ গিয়ে অ্যামালগাম ফর্ম করবে, প্লাস ইলেকট্রন ধরো নিল, নিয়ে কি করবে, অ্যামালগাম ফর্ম করবে। ঠিক আছে, এটা আবার রিটেনও বিক্রিয়াগুলো লিখতে দিতে পারে, জাস্ট এইভাবে লিখে দিবে সুন্দর, মানে তোমার জানা লাগবে প্রোডাক্ট। তাহলে এখন কি পাচ্ছ, এটার উত্তর সোডিয়ামই পাচ্ছ। তাহলে এখানে মনে রাখবা, গলিত দিলেও সোডিয়াম, মার্কারি দিলেও সোডিয়াম, মাঝে হচ্ছে শুধু জলীয় দিলে বা ব্রাইন দিলে কি পাবা, কতটা হাইড্রোজেন, বাকি সব ক্লোরিন। ক্লোরিন নিয়ে কোনো ভেজাল নাই, এখানে গলিত দিলেও সোডিয়াম, মার্কারি ক্যাথোডে দিলেও সোডিয়াম, শুধুমাত্র ব্রাইন বা জলীয় বললে কি পাওয়া যাবে, হাইড্রোজেন পাওয়া যাবে। সোডিয়াম অ্যামালগাম, মানে সোডিয়াম আছে এর ভিতর, মানে মেন কি সোডিয়াম আছে, একটু লিখে রাখো, তাহলে এবার বুঝা যাবে, তুমি মানে কম্পেয়ার করতে পারবে এই তিনটা কেস। ঠিক আছে, এই তিনটা কেস তোমার নোট খাতায় খুব সুন্দরভাবে থাকলো, আশা করি এখানে একটু লিখে রাখো, এটা খুব কনফিউজিং এমসিকিউ, এর মানে দেখে যাবা, আমাদের এই সিএস এর পরীক্ষায় এটা আসবে, আসা উচিত, যারা মডেল টেস্টের কোয়েশ্চেন করে, যদি এটা না দেয় এখান থেকে একটা কনফিউশন, তাহলে তো ঝামেলা। বলেছে এটা গ্রেড ছিল লিখাটা, ওকে গুড। খুব সুন্দর একটা কোয়েশ্চেন পড়ে ফেলবো নাকি, সাথে সাথে পড়ে ফেলে এই জিনিস কাজে লাগাই ফেলি। ডিউ 15-16 একটা কোয়েশ্চেন দেখো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না। তুমি চিন্তা করো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে, জলীয় দ্রবণ কিন্তু গলিতও বলে নাই, মার্কারিও বলে নাই, তাহলে বলছে কোনটি উৎপন্ন হয় না। তুমি কোয়েশ্চেনটা বুঝো, কোনটি উৎপন্ন হয় না, কিন্তু তাহলে তুমি এখানে দেখেই বুঝছো, জলীয় হলে এর ভিতর কে থাকে, NaCl, Cl সবসময় উৎপন্ন হবে, এটা অলওয়েজ উৎপন্ন হবে, Cl নিয়ে কোনো বেজাল নেই, Cl অলওয়েজ উৎপন্ন হবে।
ঠিক আছে Cl2 তাহলে তুমি এই দুইটা নিয়ে কনফিউজড এই দুইটার মধ্যে কোনটা হবে কি হবে না ঠিক আছে এই দুইটা নিয়ে কনফিউজ তুমি বলো তো জলীয় দ্রবণ হলে দুইজন মারামারি করবে সোডিয়াম এবং H+ Na+ এবং H+ কে জয়ী হয় এইটা জয়ী হয় এর মানে সোডিয়াম উৎপন্ন হবে না ঠিক আছে সোডিয়াম উৎপন্ন হবে না বিষয় বুঝতে পারছো যদি মার্কারি দিত তাহলে কি হতো সোডিয়াম হতো যদি ব্রাইন বলতো তাহলেও হচ্ছে কি এখন যা আছে তাই হাইড্রোজেন উৎপন্ন হতো সোডিয়াম উৎপন্ন হতো না বিষয় বুঝতে পারছো বলছে কোনটি উৎপন্ন হয় না এর মানে সোডিয়াম উৎপন্ন হয় না এখন অনেকের কনফিউজড হয়ে গেছো কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে তুমি জিনিসটা চিন্তা করো ক্যাটায়ন কে আছে ক্যাটায়ন কে আছে অ্যানায়ন কে আছে ক্যাটায়ন আছে আমার কি Na+ H+, অ্যানায়ন আছে কে Cl- OH-। এই দুইজনের মধ্যে আমি প্রোডাক্ট কাকে পাচ্ছি এখানে H+ টা বেনিশিয়াস এটা হয়ে যাবে H2 Cl- টা বেনিশিয়াস এখানে কি হয়ে যাবে Cl2 এটা হচ্ছে আমার প্রোডাক্টের মধ্যে এই দুইটা পাচ্ছি একটা পাচ্ছি ক্যাথোডে আর একটা পাচ্ছি কিসে অ্যানোডে এবার দেখো একটা মজার জিনিস এই দুইজন তো কোনো ঘটনা ঘটে না এরা এক্সপেক্টেটর হিসেবে পড়ে আছে এরা দ্রবণে পড়ে আছে এর মানে এই দুইজন মিলে কি করবে তাইলে Na+ OH- মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড বুঝছো এরা দুইজন তো পড়ে আছে তাহলে এটা কি হয়ে যাবে বলো তো সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে তোমাকে বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এমসিকিউটা এইভাবেও দিতে পারে কি কি উৎপন্ন হয় H2 হয় Cl2 হয় এটা হয় ক্যাথোডে এটা হয় অ্যানোডে আর এটা হচ্ছে দ্রবণে NaOH ঠিক আছে NaOH বলছে কোনটি উৎপন্ন হয় না তাহলে Cl2 H2 উৎপন্ন হবে Cl2 উৎপন্ন হবে এর মানে এই দুইটা এখানে খরচ হয়ে গেছে এই দুইটা চেঞ্জ তাহলে বাকি থেকে যায় কি NaOH এটা উৎপন্ন হবে তাহলে সোডিয়াম উৎপন্ন হবে না বলছে কোনটি হয় না ঠিক আছে কোনটিও হয় না এটা উৎপন্ন হয় মানে বুঝছো এরা তো তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে তুমি একটু চিন্তা করো এটা হচ্ছে আমার পাত্র এটা হচ্ছে আমার কি অ্যানোড ধরো এটা হচ্ছে আমার কি ক্যাথোড দরাদরি করে লাভ নেই আগে হচ্ছে কি করতে হবে ব্যাটারি দিতে হবে ব্যাটারিটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এটা হচ্ছে নেগেটিভ তাহলে আমার এখানে দ্রবণে কে আছে Na+ H+, ঠিক আছে এরপর আমার কে আছে Cl- OH-, ঠিক আছে Cl- OH-। তো এখানে Na+ এবং H+ এর মধ্যে কে জয়ী হবে মারামারি করে জয়ী হবে H+, এ কিসে গেছে এখানে গেছে এ তাহলে দ্রবণ থেকে বেনিশ এখানে কি করে ফেলছে H2 করেছে এই দুইজনের মধ্যে এ হচ্ছে এখানে গেছে এর মানে কি করে ফেলবে Cl2 তাহলে এখানে পড়ে আছে কে NaOH তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে একটা ক্যাথোডে একটা অ্যানোডে আর একটা দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড এই তিনজন পাওয়া যাবে বিষয় বুঝতে পারছো বলছে কোনটি পাওয়া যায় এই দেখো কোনটি পাওয়া যায় না তোমাকে তো একটু আগেই করালাম কোনটি পাওয়া যায় না সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কি পাওয়া যায় বলো তো Cl2 পাওয়া যায় Cl2 পাওয়া যায় H2 পাওয়া যায় সোডিয়াম জন্মও পাওয়া যায় সোডিয়াম কি পাওয়া যায় সোডিয়াম পাওয়া যায় না ওর কোনো চেঞ্জ হয় না তাহলে এরা হচ্ছে আনচেঞ্জড অবস্থায় পড়ে থাকে এই দুইজন হচ্ছে আনচেঞ্জড অবস্থায় পড়ে থাকে সেজন্য আরেকটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় Na কিন্তু জন্মও পাওয়া যায় না NO পাওয়া যায় না অক্সিজেনও পাওয়া যায় না মানে বিষয় বুঝছো তুমি এইভাবেও চিন্তা করতে পারো কাকে পাওয়া যায় না হাইড্রোজেনকে পাচ্ছ তাহলে সোডিয়ামকে জন্ম পাবা এখানে এই সোডিয়ামকে পাবা তুমি সহজে চিন্তা করো কেন কেন কনফিউজড হবা ওইটা বলেছে কনফিউজড হয়ে গেলাম তুমি জিনিসটা একটু চিন্তা করো তো খুব সহজে তুমি এখান থেকে H+ গেছে H+ গিয়ে H2 হয়েছে Cl- গেছে Cl2 হয়েছে Na তাহলে জন্ম হবে Na জন্ম পাবা Na জন্ম পাবা না মানে ও তো আর হবে না ও মার্কারি হলে তখন ও হবে গলিত হলে তখন কি পাবা সোডিয়াম তুমি তো এখানে অপশন দেখেও বলতে পারো আর একটা হয়েছে কি হয় না এটা দিয়ে তুমি কি করবা ঘটনা বুঝছো তাহলে এই দুইজন হচ্ছে পড়ে আছে তাহলে এটা কি করবে সোডিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা বুঝছো মনে হয় ঠিক আছে জিনিসটা বুঝছো মনে হয় এবার আমরা আরেকটা কোশ্চেন একটু দেখি তো ফ্যারাডের ল থেকে 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে প্রয়োজনীয় চার্জ এটা একটু বলো এই ধরনের কোশ্চেন তোমাদের দিবে 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে প্রয়োজনীয় চার্জ তুমি একটু চিন্তা করো তো অ্যালুমিনিয়াম 3+ 3 ইলেকট্রন তাহলে এখান থেকে কি পাবা অ্যালুমিনিয়াম পাবা তাহলে এটা 27 গ্রাম জমা করতে প্রয়োজনীয় চার্জ হচ্ছে কত 3 ফ্যারাড ঠিক আছে তাহলে 27 গ্রাম জমা করতে প্রয়োজনীয় চার্জ আমার কত হচ্ছে 3 ফ্যারাড হচ্ছে এটার অর্ধেক হচ্ছে কত 27 13.5 তাহলে আমার ফ্যারাড কত হয়ে যাবে বলতো 1.5 ফ্যারাড হবে একদম সহজ বিষয় দেখছো এইসব জিনিস আমার একটু প্র্যাকটিসের মাধ্যমে মাথায় সেট করে ফেলতে হবে কিন্তু ঠিক আছে এগুলো তুমি এখন পারছো পরীক্ষার হলে কিন্তু তুমি সব সাবজেক্ট নিয়ে যাবা তখন কিন্তু এই কোয়েশ্চেনটা একদম সহজও না এটা সহজ বাট তুমি যদি না পড়ে যাও তখন কিন্তু সহজ না আগের কোয়েশ্চেনটা সহজ কোয়েশ্চেন তুমি পারো কোয়েশ্চেন কিন্তু তুমি যদি রিভিশন দিয়ে না যাও ভালো মতো এটা মাথায় একদম সেট করে না খেয়ে ফেলতে হবে ক্লাসে যারা পড়ানো হয়
ক্লাস আর ক্লাস আর জিজ্ঞেস করছো, ক্লাস আর বেশিক্ষণ হবে না, 20 মিনিট, 15-20 মিনিট। ঠিক আছে, পড়া কি বেশি হয়ে গেছে নাকি আজকে? বেশিক্ষণ তো পড়াইনি, এখনো পড়াইছি হচ্ছে তোমাদের 1 ঘন্টা 20 মিনিট পড়াইছি। ঠিক আছে, 1 ঘন্টা 20 মিনিট পড়াইছি, শিখছি অনেক কিছু, বাট পড়া তেমন না যে বেশি হয়েছে। ওকে, এবার আমরা আরেকটা ভালো জিনিস শিখি, তাহলে দেখবে তোমার আরো অনেকগুলো কোয়েশ্চেনের উত্তর পেয়ে গেছো। ঠিক আছে, আরো অনেকগুলো কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাবে এখন আরেকটা জিনিস যখন দেখাবো। এটা হচ্ছে আমরা একটু মেইন বইয়ে যাই, মেইন বইয়ের পেজ নাম্বার একটু দেখি তো, মেইন বইয়ের পেজ নাম্বার মনে হয় 31 এর দিকে, মানে 31 মানে 573 দিকে, আমার স্লাইডে হচ্ছে 31। এই যে এই একটা সিরিজে আসছে, একটু দেখো 573 নম্বর পেজে সবাই জানো, যাও তো। এটাকে বলা হয় ধাতু সমূহের সক্রিয়তা সিরিজ, 5 স্টার এমসিকিউর জন্য একদম। সামনে তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট আছে, অনেকে আছে মেডিকেল পরীক্ষা দিবা, ওরা ভার্সিটিটাকে ব্যাকআপ হিসেবে রেখেছো। ঠিক আছে, বা পরেও যারা ক্লাস করছো মেডিকেলের পরেও তো অনেকে করবে এই ক্লাস। তো এটা একটু দেখো, ধাতু সমূহের সক্রিয়তা সিরিজ, এই জিনিসটা নিয়ে আমি কিন্তু অনেক কথা বলছি। কিসে? মৌলের পর্যাবৃত্ত ধর্ম, ওইখানে আমি জিনিস, কারণ এগুলো হচ্ছে কনসেপ্ট রিলেটেড, সেই জন্য এগুলো নিয়ে ওইখানে কথা বলছি অনেক। দেখো এইটা এই জন্য আমাদের কিছু ছন্দ আছে, ছন্দ বলতে একটা ছন্দ আছে, এটা কোনো ছন্দ বললে ভুল হবে, এটার ভিতর কোনো ছন্দই নেই, এটা দেখে বোঝা যাবে এটা কোনো কবি লিখে নেই, এটা এমনি কেউ লিখছে। ঠিক আছে, লি কে কে বা কা না মেগাইবার এলএম যেন ফিরে। তো আমি হচ্ছে আমার মতো করে মনে রাখি, এই যে দেখো লিক বা কানা, লিক লিক বা কানা, লিক বা কানা। ঠিক আছে, বা লিক বা কানা বা কানা। এরপর হচ্ছে মেগাইবার এলএম যেন ফিরে, মেগাইবার। ঠিক আছে, মেগাইবারে কি হবে বলো তো, একটু লিখো মেগাইবার। তাহলে ফার্স্ট ফার্স্ট জিনিসটা কি হবে, লিক বা কানা। আরো সহজে বললে এটা হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মলগুলো দেখো, লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এগুলো হচ্ছে কি বলতো গ্রুপ 1-2 এর মলগুলা। এটা হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে অ্যালাইড ক্লাস, এটা হচ্ছে সবার উপরে এর মধ্যে। লিখবা কেন, ম্যাগনাইবার একটু সেকেন্ড গ্রুপে পড়ে গেছে, যদিও গ্রুপ 2 এর, এরপর ও কিসে পড়ে গেছে বলতো, সেকেন্ড সারিতে পড়ে গেছে, এই যে দেখো ম্যাগাইবার। তাহলে লিখবা কানা। এরপর হচ্ছে ম্যাগাইবার এলএম, এলএম, আবার অনেকে এই ছন্দ জানো না, তো আমি একটু লিখে দিই এলএম ম্যাগাইবার, লিখো ম্যাগাইবার, ম্যাগাইবারে হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এলএম যেন ফিরে, এলএম এ কি হবে বলতো, এ এল, এরপর এম এন হচ্ছে এম এন, যেন কবে ফিরে, যেন কবে, এটা দিয়ে আমাদের লাইফের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ফিরে, ফিরেতে হচ্ছে কি আয়রন। ঠিক আছে, ক্যাডার কনিসন, তাহলে কি ফার্স্টটা হচ্ছে লিখবা কানা, এরপর মেগাইবার এলএম যেন কবে ফিরে। তো এটা আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখবা জিনিসটা একদম ইজি হয়ে যাবে। মেগাইবার এলএম যেন কবে ফিরে, ক্যাডার কনিসন, ক্যাডার কনিসন, এই যে দেখো ক্যাডার কনিসন, ক্যাডার, তাহলে এরপর হচ্ছে ক্যাডার কনিসন, পাবে হাই, পাবে হাই, হাই এর মধ্যে ইস্টু। ঠিক আছে, পাবে হাই। এরপর এইচ এর নিচে কারা আছে একটু দেখো, এইচ এর নিচে কারা আছে একটু দেখাই আমি। এইচ এর নিচে কারা আছে একটু দেখো, এটা কি কালো হাজিয়াজ, কালো হাজিয়াজ, পেটাবে আমায়, পেটাবেতে প্লাটিনাম, এরপর হচ্ছে আমায় কি গোল্ড। ঠিক আছে, আমায় হচ্ছে কালো হাজিয়াজ, এর মানে কপার, মার্কারি, সিলভার, গোল্ড। ঠিক আছে, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। এবার আমরা সবাই খাতায় একটু প্র্যাকটিস করব, জিনিসটা যেটা শিখছি এটা একটু প্র্যাকটিস করে ফেলি। এটা জানলে আমরা অনেকগুলো পারবো। দেখি শুরুর গ্রুপটা বলো, লিখ বা কানা, দেখি লিখ বা কানা। ঠিক আছে, ফার্স্টগুলো লিখলাম। এরপর মেগাইবার, মেগাইবার এলএম, অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ, এলএম যেন কবে ফিরে, যেন কবে ফিরে। ঠিক আছে, যেন কবে ফিরে। এরপর ক্যাডার কনিসন, ক্যাডার কনিসন, কনিসন, পাবে হাই, পাবে হাই। এরপর কি বলতো, কালো হাজিয়াজ, এটা জাস্ট ছন্দের সাথে, কালো হাজিয়াজ পেটাবে আমাই, তো বইয়ে এটা দেন পেটাবে আমাই, এভাবে লিখে দিলাম। ঠিক আছে, এটা এভাবে একটু লিখে রাখো।
ফসফরাস বি বলেছে সিএল মাইনাস অ্যানোড, এর জিনিসটা কনফিউজ। সিএল মাইনাস এবং ওএইচ মাইনাসের মধ্যে প্রায়োরিটি পাই হচ্ছে সিএল মাইনাস, সেজন্য সিএল মাইনাস অ্যানোডে যাই, কনফিউজড হওয়ার কি। ঠিক আছে, এটুকু লিখা হয়েছে তো আশা করি পারবা। লিখ বা কানা। এরপর মেগাইবার এলএম যেন কবে ফিরে, ক্যাডার কনিসন পাবে হাই, কালো হাজি আজ পেটাবে আমায়। ঠিক আছে, এইটুক। এইরা মনে রাখবা, হাইড্রোজেনের নিচে যারা আছে ওরা হচ্ছে হাইড্রোজেনের চেয়ে নিচে, ওরা কোনো যৌগ থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে না। এর মানে এরা হচ্ছে বলবে নিচের কোন যৌগটি পানি বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। তাহলে করে না কারা বলো তো? এগুলা কপার, মার্কারি, সিলভার, গোল্ড। আমি একটু তোমাদের দেখাই। মনে রাখবা এখানে যে উপরে আছে এই সিরিজে এটাকে কি বলে, এখন যে জিনিসটা পড়ছো এটার নাম কি? অনেকে যদি নাম না জানো পরে স্টুডেন্ট পড়াবা কেমনে? ঢাকা ভার্সিটি, সাস্ট এগুলোতে গিয়ে স্টুডেন্ট এতে পড়াতে পারবা না। স্টুডেন্ট পড়াতে গিয়ে খালি ছন্দ বলে এসে যাবে। এই জিনিসের নাম কি বলো তো? অ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল, এর মানে ধাতু সক্রিয়তা সিরিজ। ঠিক আছে, ধাতু সক্রিয়তা সিরিজ। একটু দেখো এই সিরিজে যার অবস্থান যত উপরে, এ মনে রাখবা হচ্ছে বুয়েটের বড় ভাই টাইপের। বুয়েটের বড় ভাই, আমাদের বুয়েটের বড় যারা ছিলাম মানে সিনিয়র যারা, ধরো যে বেশ যত সিনিয়র, নিয়ম ছিল হচ্ছে তুমি চা খাও আর হাবি জাবি যা খুশি খাও, এটার বিল দিবে হচ্ছে কে? যে বড়, যে হচ্ছে উপরে, যে হচ্ছে সিনিয়র, ও হচ্ছে বিল দিবে। এবার বুঝো, এর মানে হচ্ছে তোমার এখানে যদি দুজন থাকে, লিথিয়ামও আছে সোডিয়ামও আছে, ইলেকট্রন দিবে কে? যে যত উপরে ও হচ্ছে বড় ভাই। বিষয় বুঝছো? তাহলে বিল দিবে কে? লিথিয়াম। এর মানে ইলেকট্রন দিবে কে? লিথিয়াম। পটাশিয়াম, ক্যালসিয়াম, এই দুজনের মধ্যে ইলেকট্রন দিবে কে? বড় ভাই দিবে। এর মানে কে দিবে বলো তো? কে প্লাস দিবে। মানে পটাশিয়াম দিয়ে কি হয়ে যাবে? কে হয়ে যাবে। জিঙ্ক এবং হচ্ছে আয়রন, ঠিক আছে, এই দুইজনের মধ্যে তোমার কে দিবে ইলেকট্রন? জিঙ্ক দিবে, যে বড় ভাই ও দিবে। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝো নাই? ঘটনা বুঝছো। ক্যাডার 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 নিলাম, নিকেল নিলাম, ক্যাডার কনিসন, তাহলে একে কে দিবে? ক্যাডার দিবে। এইচ প্লাস হাইড্রোজেন নিলাম, এই হাইড্রোজেন নিলাম আর হচ্ছে কাকে নিলাম? ধরো জিঙ্ককে নিলাম, তাহলে ইলেকট্রন দিবে কে? জিঙ্ক দিবে। বিষয় বুঝছো? এর মানে ইলেকট্রন দেওয়ার কাজটা কে করবে? জিঙ্ক করবে। ঘটনা বুঝছো নাকি বুঝো নাই? ঘটনা বুঝছো। এবার আমি তোমাদের কিছু ঘটনা বুঝতে পারছো একটু দেখো। তাহলে এইটুক পর্যন্ত এরা বলছে পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। আচ্ছা যাই হোক, আমি আগে জিনিসটা একটু আরেকটু বুঝে আসি। তো এখান থেকে আমরা আসলে অনেকগুলো পয়েন্টই পড়বো, আমি একটু ধাপে ধাপে বুঝাই। তাহলে এখানে একটা পয়েন্ট আমি একটু বলে দিই। প্রথম এগুলা লিক বা কানা, এরা কি করে বলো তো? পানির সাথে বিক্রিয়া করে, পানি কিন্তু তরল পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনকে রিলিজ করে, হাইড্রোজেন মুক্ত করতে পারে। এরপরে যেগুলো আছে ক্যাডার পর্যন্ত, এরা হচ্ছে স্টিমের সাথে বিক্রিয়া করে, এরা হচ্ছে স্টিমের সাথে বিক্রিয়া করে। ক্যাডার পর্যন্ত হচ্ছে স্টিমের সাথে বিক্রিয়া করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হচ্ছে ল্যাট পর্যন্ত। এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো কিছুর সাথে বিক্রিয়া করে। বুঝো নাই এভাবে বোঝা সম্ভব না। একটু দেখো, তোমাদের আমি যখন মোলের পর্যাবৃত্ত ধর্ম পড়াচ্ছিলাম এই জিনিসটা পড়াইছি। গ্রুপ 1 যারা আছে, লিনাকে, হালিনাকে, রুবি, এত ঠিক আছে। দেখো এখানে কি ঘটনা ঘটছে, এখানে দেখো তো লিথিয়াম হচ্ছে বড় ভাই আর এখানে আছে এইচ প্লাস। ও দেখছে আরে ছোট ভাই যে ও হচ্ছে ইলেকট্রন দিয়ে গরিবের মতো ঘুরছে, তাহলে এই কি লিথিয়াম কি এই সিরিজে উপরে আছে না? তাহলে ও কি করবে? হাইড্রোজেনকে কি এই গরিবের মতো ছোট ভাই ঘুরতেছে, এই কি করবে? টাকা দিবে নাকি দিবে না? দিবে। এ তাহলে টাকা দিছে, এ টাকা নিয়ে কি হয়ে গেছে? উড়ে উড়ে আনন্দে উড়ে উড়ে এই যে দেখো গ্যাস হয়ে চলে গেছে। আর এ নিজে কি হয়ে গেছে বলতো? স্যাক্রিফাইস করছে, বড় ভাই স্যাক্রিফাইস করছে, এই যে দেখো। তাহলে এ কি করছে বলতো? প্লাস হয়ে যাচ্ছে, ও ইলেকট্রন দান করছে। এখানেও সেম, এইচ প্লাসের উপরে আছে কে? Na প্লাস। এইচ প্লাসের উপরে আছে কে বলতো? Na প্লাস। কি সুন্দর কনসেপ্ট, অসাধারণ কনসেপ্ট। তাহলে এখানে দেখো তো বড় ভাই আছে নাকি নাই? আছে। বড় ভাই আছে নাকি নাই? আছে। তাহলে ও কি ইলেকট্রন দিবে? দিবে। দিয়ে হাইড্রোজেন এখন কি খুশিতে গ্যাস হয়ে উড়ে চলে যাবে ইলেকট্রন নিয়ে, আর এখানে কি হয়ে যাবে? Na প্লাস হয়ে যাবে। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই? সোডিয়াম ইলেকট্রন দিছে, তাহলে ও হয়ে যাবে Na প্লাস। তাহলে এবার দেখো তো এখানে এখানে বিক্রিয়াগুলো মনে পড়ছে সবার? তাহলে এখানে কি হবে? KOH, এটা হচ্ছে রিলেটেড
তো একাডেমিকে একটু যারা ভালোভাবে পড়ে ওদের জন্য জিনিসগুলো সেজন্য অনেক ইজি হয়ে যায়। এখনও আশা করি ইজি, কারণ এগুলো আমি অনেক ডিটেলসে টাইম নিয়ে পড়াইছি, এই পার্টটা কম পারো এই জন্য টাইম নিয়ে পড়াইছিলাম। এত গ্রুপ 2 এর ক্ষেত্রে এটা কিন্তু পানির সাথে বিক্রিয়া করে। গ্রুপ 2 এর ক্ষেত্রে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, মোগলাই কাবাব সরিয়ে বাটিতে। ঠিক আছে, এখানে একটু আমি বলে রাখি এই দুইজন পানির সাথে বিক্রিয়া করে না, কিন্তু হিট করলে মানে উত্তপ্ত অবস্থায় স্টিমের সাথে, এগুলো কিন্তু এখন পানি নেই, এগুলো হচ্ছে বাষ্প, এ হচ্ছে স্টিমের সাথেও করতে চায় না, একদম বাষ্পের সাথে গিয়ে হিট করলে, বাষ্পের সাথে গিয়ে এক্সট্রিম কন্ডিশনে ফোর্স করলে তখন ওরা বিক্রিয়া করে। এটা কিন্তু এখন পানি নেই, তোমাদের মনে পড়ছে এটা, আমি জাস্ট একটু মনে করে দিচ্ছি, যারা ওই ক্লাস করো নাই একটু অত বেশি সমস্যা না, তেমন কোনো সমস্যা হবে না, এখানে দেখলে বুঝবা। তো ওইটা করে আসলে এটা নিঃসন্দেহে একটা সিকোয়েন্সের বিষয় আছে, ওইটা করে আসলে একটু ভালো হতো, সমস্যা নেই কোনো, ওটা নিয়ে এখানে বেশি পেঁচানো লাগবে না। তোমার জানা লাগবে কে পানির সাথে বিক্রিয়া করে কে করে না। ঠিক আছে, এত পর্যন্ত। তাহলে এরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে। তাহলে পানির সাথে বিক্রিয়াকারী কারা আছে বলতো? গ্রুপ 1-এ সবাই করে, গ্রুপ 1-এ সবাই পানির সাথে বিক্রিয়া করে, সব লিকুইড, সব লিকুইড, সবাই পানির সাথে, পানি তরল পানি, যে পানি আমরা খাই ওই পানি, এরা বিক্রিয়া করে। এদের মধ্যে লাস্টে 3 জন করে, কিন্তু শেষ 3 জন করে, এখানে দেখো আমি একটু মার্ক করে রাখি, এখানে হচ্ছে লাস্ট 3 জন পানির সাথে বিক্রিয়া করে, আগের জন স্টিমের সাথে করে, আগের জন স্টিমের সাথে করে। ঠিক আছে, ঠিক আছে, এটুকু মনে পড়ছে? হ্যাঁ, এগুলো লিখবা না একবার, এগুলো একবার লিখে ফেললে তো তোমার জন্য সুবিধা। ঠিক আছে, পানির সাথে কিন্তু বাকি কেউ বিক্রিয়া দিবে না তুমি, বাকি সবগুলা কি করবা বলতো? স্টিমের সাথে। তাহলে গ্রুপ 1-এর সবাই পানির সাথে বিক্রিয়া করে, গ্রুপ 2-এর 3 জন, এখানে কিন্তু সবার নাম দেয় না, দেখছো এখানে কিন্তু হাজারি স্যার এখানে দেওয়ার সময় শর্টে দিছে, কিন্তু আমি করছি কি বলতো, এই যে দেখো ম্যাগনেসিয়ামকে বাদ দিছে, কারণ কি ম্যাগনেসিয়াম স্টিমের সাথে বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম স্টিমের সাথে বিক্রিয়া করে। এটা হচ্ছে একদম স্টিমের সাথে, একদম এটা বেশি ফোর্স করলে করে, আদারস নো রিয়েকশন, এটা ইভেন স্টিমের সাথেও বিক্রিয়া করতে চায় না। ঠিক আছে, বেশি ফোর্স করলে, আমি এখানে নো রিয়েকশন দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি, ওখানে পানির সাথে কিন্তু এটা বিক্রিয়া করে, এটা করে স্টিমের সাথে ওকে ফোর্স করলে বিক্রিয়া। ওকে, ঘটনা বুঝছো মনে হয়। ঠিক আছে, এর বাইরে যাদের দিবে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর বাইরে, ধরো তোমাকে দিলে হচ্ছে কি, একটু দেখি আমি ছন্দটা, তাহলে তোমাকে যদি বলে হচ্ছে জিঙ্ক, বলে হচ্ছে জিঙ্ক পানির সাথে বিক্রিয়া করে, ও পানির সাথে কিন্তু বিক্রিয়া করে না। জিঙ্ক কিসের সাথে বিক্রিয়া করে? স্টিমের সাথে কিন্তু বিক্রিয়া করে, বিক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস H2, এই কি দিলাম, এটা বিক্রিয়া করে না, এখানে হচ্ছে নো রিয়েকশন, নো রিয়েকশন। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই? বিষয় বুঝছো। ঠিক আছে, তো এরপর তোমাকে ধরো আরো কাউকে দিয়ে দিতে পারে, আয়রন। আয়রন কি পানির সাথে বিক্রিয়া করে? পানির সাথে কিন্তু ও বিক্রিয়া করে না। ও কার সাথে বিক্রিয়া করে বলো তো? স্টিমের সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে, নো রিয়েকশন। এর মানে বড় ভাই ছোট ভাইকে দেখলে যে সবসময় টাকা দিবে তা না, মানে মাঝে মধ্যে এই যে দেখো একটু বাইর করে নিতে হয়, এমনি হিট দিয়ে একটু কি করে নিচ্ছে বলো তো? বাইর করে নিচ্ছে টাকা। ও এমনি পানিকে যখন H+ দেখছে তখন দেয়নি, যখন হিট দিছে তখন কি করছে বলো তো? দিছে। মানে এটা ডিপেন্ড করে, কারণ এরা হচ্ছে নিচু, মানে কম বড় ভাই। একজন হচ্ছে ধরো তোমার কি হয়ে গেছে, বিভিন্ন কোম্পানির এমডি হয়ে গেছে, লিথিয়াম, লিথিয়াম ধরো এমডি হয়ে গেছে, ও পানিকে দেখলে যে কোনো অবস্থায় দিয়ে দিবে। আর এই হচ্ছে একটু ধরো পানি এসে এখানে ছোট ভাই একটু কি গুতাগুতি করলে এরপর কি হলো? দিছে ইলেকট্রন। এই যে দেখো এখানে দেয় নাই, এখানে কি করছে বলো তো? ইলেকট্রন দিছে। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই? বিষয় বুঝছো। তাহলে এবার তোমার এমসিকিউর জন্য কি মনে রাখতে হবে? এটুক লিখে নাও, এরপর আমি বলি, এগুলো তো এমনি বেসিক আলোচনা। ঠিক আছে, এরপর আমি বলি কি মনে রাখা লাগবে আসলে আমাদের।
ওকে, ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি একটু বইয়ে, একটু দেখো। তাহলে তোমাকে বলবো হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে কারা, তাহলে গ্রুপ 1-এর সবাই করে, গ্রুপ 2 এর কারা করে, গ্রুপ 2 এর মধ্যে কারা করে, নিচে 3 জন করে, ম্যাগাইবার বাদ। তাহলে এরপরে ম্যাগাইবার থেকে ক্যাডার পর্যন্ত, ম্যাগাইবার থেকে ক্যাডার পর্যন্ত এরা সবাই স্টিমের সাথে কিন্তু বিক্রিয়া করে। স্টিমের সাথে তো উপরেরগুলো করে না, অবশ্যই করে। উপরেরগুলো পানির সাথে করে, এর মানে কি, এই শুনো, উপরগুলো পানিকে দেখলে, যে কোনো অবস্থায় পানিকে দেখলে, হাইড্রোজেন H+ কে দেখলে ওই ইলেকট্রন দেয়, পানির সাথেই করে। তাহলে স্টিমের সাথে তো ও অটো করবে, ওটা তার আলাদা বলা লাগছে না। তাহলে ক্যাডার পর্যন্ত হচ্ছে এরা কি করে বলতো, স্টিমের সাথে বিক্রিয়া করে, স্টিমের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনকে উৎপন্ন করে। এর মানে এই বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন করে, ঠিক আছে। ক্যাডারের নিচে যারা আছে, কনিসন, এই এরা, ঠিক আছে, এরা হচ্ছে পানি বা স্টিম কারোর সাথে বিক্রিয়া করে না, এরা পানি বা স্টিম কারোর সাথে বিক্রিয়া করে না, এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। অ্যাসিডে H+ অনেক বেশি, ঠিক আছে, অ্যাসিডে H+ অনেক বেশি। অ্যাসিডের সাথে কিন্তু সবাই, এই যে দেখো, অ্যাসিডের সাথে এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত সবাই বিক্রিয়া করে, ঠিক আছে, অ্যাসিডের সাথে এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত সবাই বিক্রিয়া করে। বিষয় বুঝতে পারছো মনে হয়, বিষয় বুঝতে পারছো মনে হয়। আর হাইড্রোজেনের নিচে যেগুলো আছে, এগুলো হচ্ছে হাইড্রোজেনের চেয়ে ছোট ভাই, এগুলা কপার, মার্কারি, সিলভার, গোল্ড, এরা হচ্ছে দেখো কালো হাজিয়াজ, পেটা ভাই, এরা হচ্ছে হাইড্রোজেনের নিচে। এর মানে এইখানে হাইড্রোজেন হচ্ছে বড় ভাই। তাহলে এরা যে কোনো যৌগ থেকে কি করতে পারবে না, পানি বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কারোর সাথে বিক্রিয়া করে না। এখানে একটু লিখে রাখো, উপরের কোনো উৎস থেকে সব ধাতু হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না। এর মানে এইসব ধাতু তুমি লিখে রাখো আর একটু ভেঙে, কপার, মার্কারি, সিলভার, গোল্ড প্লাস পানি বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, নো রিঅ্যাকশন, এরা কোনো জায়গা থেকে বিক্রিয়া করে না। মানে এরা কি করে না বলো, এদের সাথে পানি বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না। এইখান থেকে এমসিকিউ আসলে পারবা, ওই যখন প্র্যাকটিস করাবো তখন পারবা। এটুকু লিখে রাখো, এটুকু আইডিয়া থাকলে আমাদের কাজ শেষ। আচ্ছা, এবার একটা মজার এমসিকিউ পড়াই ফেলি, তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিই। একটা মজার এমসিকিউ পড়াই, এখানে একটা পড়াইছি না, একটা মজার এমসিকিউ মনে রাখবা। দেয়ার বেলায় বড় ভাই আগে, আর খাবার বেলায় হচ্ছে ছোট ভাই আগে, মানে নেয়ার বেলায় হচ্ছে ছোট ভাই আগে। বিষয় বুঝছো, তোমাকে যদি বলে এখানে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, মানে বিষয় বুঝো একটু, ঠিক আছে, কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, বলছি দেয়ার বেলায়। এমনি তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে শক্তিশালী বিজারক কোনটা, তাহলে এখানে কি হবে বলতো, যে যত উপরে ও তত বেশি ইলেকট্রন দেয়, জারক জারে বিজারক ছাড়ে, এর মানে হচ্ছে এই শক্তিশালী বিজারক। ঘটনা বুঝো, এই সিরিজে যার অবস্থান যত উপরে ও কি হবে, তত শক্তিশালী বিজারক। তাহলে এই সিরিজ থেকে আমরা কি পাই, যার অবস্থান যত উপরে ও কি হবে, তত শক্তিশালী বিজারক। ওরা কি করে ইলেকট্রন দেয়, ওরা কি করে ইলেকট্রন দেয়, একটু পরে এটা, একটু পরে কিন্তু এটা স্পষ্ট হয়ে যাবে। অনেকে চিন্তা করছো, অনেক ইনফরমেশন আছে, তোমার চিন্তার কোনো কারণ নেই। তুমি কি করবা বলো তো, তোমার কাছে হচ্ছে ঠান্ডা মাথায় যা বলি এটা শুনবা, ঠিক আছে। তুমি একদম ভয় পাবা না, কারণ আমি যখন এমসিকিউ, আমি এগুলোতে এমনি আলতু ফালতু কথা বলতেছি, আমি যখন এমসিকিউ করাবো আবার জিনিসগুলো রিপিট হবে, ঠিক আছে। একদম ইজি জিনিস, অনেক সময় তোমার শুনতে মনে হয় যে আরে কি কঠিন না, কি কঠিন, কি কি পড়াচ্ছে, ঠিক আছে, বিষয় বুঝছো। কিন্তু তুমি যখন করবা তখন হচ্ছে ইজি, কারণ এই বিজারকের কথা আমি আরো কমপক্ষে 50 বার বলবো, তখন দেখবে তোমার মাথায় এটা এমনি ঢুকে গেছে। এটা তো ফার্স্ট এমনি বলতেছি, যার অবস্থান যত উপরে ও হচ্ছে তত শক্তিশালী বিজারক। তাহলে এবার দেখো, তোমাদের আমি আরেকটা একটু চার্ট দেখাই, এই চার্টটা পুরা নাই, সেই জন্য এটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে একটু আগে একটা জিনিস আছে, এই যে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে ক্যাটায়নের ক্রম। তো এই ক্রমটা আমাদের মনে রাখা লাগবে না, এর কারণ হচ্ছে আমার ধাতুর যে ক্রম আছে ওটা ওইটার মতো, ঠিক আছে, ওইটা ওইটার মতো। এই যে দেখো, তো এখানে আমি কি ওইটা অনুযায়ী লিখলে লিখ বা কা না, ঠিক আছে। তো এখানে সব দেয় নাই, কে দিছে, এটা দিছে, এত, তো আমার কি এটা দরকার আছে মেগাইবার এলএম যেন কবে ফিরে, তো বাকিগুলো বাদ দিছে, যেগুলো কম ইউজ এগুলো বাদ দিছে, তো এটা আমার দরকার আছে, আমি তো এটা এখানে পড়ছি। ধাতু সক্রিয়তা ক্রম যেটা, এটা হচ্ছে আয়নের সক্রিয়তা ক্রম দিছে। তাহলে হচ্ছে দেয়ার বেলায় হচ্ছে ধাতু যে উপরে ও হচ্ছে আগে, আর নেয়ার বেলায় যেমন ধরো তোমাকে বললো হচ্ছে কোন আয়নটি Fe2+ এবং H+ এর মধ্যে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে। চার্জ মুক্ত হবে মানে কি, দুইজনই গরিব, দুইজনেরই ইলেকট্রন লাগবে, তাহলে এরও ইলেকট্রন লাগবে, এরও ইলেকট্রন নিবে, আগে নিবে কে, নেয়ার বেলায় হচ্ছে যে নিচে ও আগে নিবে। এর মানে এটা কি হবে বলতো, H2, ঠিক আছে। নিবে কে, ছোট নিবে কে ছোট, নিচ যে নিচে ও হচ্ছে ছোট, নিবে কে ছোট,
মানে চার্জ মুক্ত হবে কে বলো তো? মুক্ত হবে কে? আগে মুক্ত হবে ছোট ভাই, মনে রাখবা, আগে মুক্ত হবে এই সিরিজের ছোট ভাই, পরে মুক্ত হবে কে? এই মুক্ত হবে কে? বড় ভাই। একটু দেখো আমি জিনিসটা বুঝাই, এমসিকিউ সলভ করলে এটা একদম পানির মতো হয়ে যাবে। দেখো জিনিসটা কি দেখি, এটা আমাকে বলো তো কোনটি শক্তিশালী বিচারক? কুমিল্লা বোর্ড 16তে আসছে বোর্ডের কোয়েশ্চেন, এটা একটু বলো, এটা একটু বলো কোনটি শক্তিশালী বিচারক? অসংখ্যবার এটা বলবো, লিথিয়াম হচ্ছে কি শক্তিশালী বিচারক, সামনে মেডিকেল পরীক্ষা এটা এসে যেতে পারে। এর ভোল্টেজ হচ্ছে কত? -3.045 ভোল্ট। লাগবে না এটা, মানে পরে বলবো আর কি, পরে ইনফরমেশনটা আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম যেটা আমাদের পরে পাবো। এই সিরিজের সবচেয়ে উপরে হচ্ছে কে? লিক বাকানা, এক্সট্রা ইনফো এই হিসেবে এখানে দিয়ে রাখলাম। এটা ভোল্টেজ হচ্ছে কত? মাইনাস এত ভোল্ট। ঠিক আছে, ও হচ্ছে সবচেয়ে বড় ভাই। এবার একটু মজার জিনিস দেখো, একটু দেখো তো, তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? মুক্ত হবে কে? এই ইলেকট্রন দিবে কে? বড় ভাই। মুক্ত হবে কে? ছোট ভাই। ঘটনা বুঝছো? মুক্ত হবে কে? ছোট ভাই। এর মানে যার অবস্থান যত নিচে। তুমি একটু দেখো তো, আমি পুরো সিরিজ তো এখানে যেটা দিছে এটা হচ্ছে একদম সহজ, লিখ বা কানা বা কানা। আমি প্র্যাকটিসের জন্য একবার লিখলাম, মেগা এবার এলএম যেন কবে ফিরে। ঠিক আছে, এরপর কি? ক্যাডার, ক্যাডার পর্যন্ত পানির সাথে স্টিমের সাথে কনিশন, এগুলো আমি জাস্ট এমনে পাবে হাই প্র্যাকটিসের জন্য লিখলাম। এখানে যেটা দিছে ওইগুলো সব দেখো তো, তোমার কি আছে বলো তো? হাইড্রোজেনের নিচে কালো হাজি আজ আজ পেটাবে আমায়। তাহলে সবচেয়ে ছোট বাইকে গোল্ড, তাহলে গোল্ড আগে চার্জ মুক্ত হবে। বুঝতে পারছো? দেখছো কি সবচেয়ে ছোট বাইকে আছে গোল্ড, তাহলে ও কি হবে? ও গরিব অবস্থায় আছে, এটা সহ্য হবে না, ও আগে কি হবে বলো তো? চার্জ মুক্ত হবে। চার্জ মুক্ত এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে ও আগে গিয়ে ইলেকট্রন নিবে, খাওয়ার সময় ওরে কি দিবে? এই যে দেখো, আগে চার্জ মুক্ত হবে, ও আগে মুক্ত হবে, মানে ও ইলেকট্রন দেখলে ওরে কি করবে বলো তো? আগে ইলেকট্রন নিবে, মানে ও আগে চার্জ, ওর চার্জ যে আছে চার্জটাকে আমরা কি করে দিছি? নাই করে চার্জ মুক্ত করে ফেলছি। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? জিনিস সুন্দর নাকি সুন্দর না? বুঝছো? বুঝছো? ঠিক আছে, একটু দেখে রাখো জিনিস। আরেকটা যখন করাবো আরো মাথায় সেট হয়ে যাবে। দেখো আরেকটা করে দেখো, মাথায় আরো সেট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা করি। রেডি তো? রেডি তো? রেডি। এই যে দেখো, বলছে হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজে কোনটি সঠিক? বরিশাল বোর্ড 15। এগুলো বোর্ড প্র্যাকটিসের মাধ্যমে একটু হচ্ছে তোমাদের হাতে নিয়ে আসছি জিনিসটা। একটু দেখো সক্রিয়তা সিরিজে কোনটি সঠিক। তাহলে এখানে কি হবে? এটা ভুল, লিক বাকানা, সোডিয়াম হচ্ছে অনেক আগে, মেগা এবার এলএম যেন কবে ফিরে, এর মানে এটাও ভুল। ঠিক আছে, কালো হাজি আজ পেটাবে, ক্যাডার কনিশন এটা হচ্ছে এ আগে, তাহলে অ্যালুমিনিয়াম নিকেলের চেয়ে বেশি, এটা হচ্ছে ঠিক। কনিশন কোথায়? ক্যাডার কনিশনের ভিতর, আর এটা হচ্ছে মেগাইবার এলএম যেন ফিরে, মানে এটা হচ্ছে সঠিক, এই নাম্বারটা সঠিক। দেখছো, এইভাবে তোমার প্র্যাকটিসটা করতে হবে। আমি আরেকটা করাই, তাহলে এই সিরিজের প্র্যাকটিস আরেকটু ভালো হবে। আমি আরেকটাতে যাচ্ছি। ঠিক আছে, আমি আরেকটাতে যাচ্ছি। তড়িৎ বিশ্লেষণে কোনটা আগে চার্জ মুক্ত হবে? এগুলো বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন, এগুলো ভার্সিটিতে দিয়ে দিবে, সেম ভাবে দিয়ে দিবে, এরপর অনেকে পারো না, কি দুঃখ। দেখো কোনটি আগে চার্জ মুক্ত হবে? চার্জ মুক্ত কারা হয়? ছোট ভাই আগে চার্জ মুক্ত হয়। তাহলে তোমরা আমাকে বলো এখানে কে হবে? সবচেয়ে ছোট কে আছে? কালো হাজি আজ, তুমি সবসময় খুঁজবা হচ্ছে ওই লাইনটা, হাইড্রোজেনের নিচের গুলো আছে কিনা, কারণ ওইগুলো আগে চার্জ। ছোট বই এর মধ্যে সবচেয়ে ছোট কে? হাইড্রোজেনের নিচে। কালো হাজি আজ পেটাবে আমায়, তাহলে পেটাবে আছে, পেটাবে আমায়, তাহলে এই হবে উত্তর। প্লাটিনাম আমরা এতদিন লিখি নেই, ঠিক আছে, তো প্লাটিনাম দিয়ে একটা আছে, কালো হাজি আজ পেটাবে আমায়, পেটাবে হচ্ছে নিচে, এটা বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। এবার আরেকটা দেখি, কোন আয়নটি ক্যাথোডে সবার আগে চার্জ যুক্ত হবে না? এটা টাইপে ভুল করছে, এটা হচ্ছে চার্জ মুক্ত হবে, ওর চার্জ যুক্ত হওয়ার আর কোনো জায়গা নেই, এটা মুক্তই হবে। মানে বিষয় বুঝছো? তাহলে কি হবে? কালো হাজিয়াস পেটাবে, ওইটা কেউ আছে কিনা খুঁজবা, কারণ ওরা হচ্ছে সবচেয়ে ছোট ভাই। তাহলে আছে নাকি নাই? আছে। বাকিগুলো আর দেখার দরকার আছে, অপশনের দিকে তাকানোরও দরকার নেই। তাহলে এটা কি হবে বলো তো? বি। দেখছো কত সহজ, কত সহজ কোয়েশ্চেন। বুঝতে পারছো নাকি বুঝতে পারে নাই? বুঝছো? ঠিক আছে, বুঝছো। ঠিক আছে, বুঝছো। তোমাদের একটা আমি জাস্ট ছোট সিমুলেশন দেখ, খুব সুন্দর একটা সিমুলেশন দেখ। এখানে দেখো কপার আছে, এখানে সিলভার আছে। তুমি বলো কপার আর সিলভারের মধ্যে বড় ভাই কে? বলো তোমরা আমাকে বলো। কপার আর সিলভার আছে, সিলভার এখানে ঘুরছে, গরিব হয়ে ঘুরছে,
এখানে আছে কপার। এই দুজনের মধ্যে বড় ভাই কে? কপার কি বড় ভাই নাকি বড় ভাই না? কপার বড় ভাই নাকি বড় ভাই না? কপার হচ্ছে বড় ভাই। বড় ভাই এমনি এই যে গরিব হয়ে আছে, এটা সহ্য করতে পারছে? পারবে না। এর মানে কি করবে দেখো, এই কণটাকে আসা মাত্র ওর ইলেকট্রন দিয়ে, ওর এখানে বসে তুই অনেক ঘুরছিস, গরিব হয়ে, এই যে ঘুরার দরকার নেই, দেখো ও কি করছে বলো তো, ইলেকট্রন দিয়ে দিচ্ছে। যেই সিলভার একটু কপারের কাছাকাছি আসছে, বড় ভাই কি করছে, ইলেকট্রন দিয়ে ওকে কি করে দিছে, সিলভার হিসেবে জমা করছে। ঘটনা বুঝছে নাকি ঘটনা বুঝে না? এর মানে দ্রবণ থেকে বড় ভাই থাকলে ছোট ভাইরে কি করবে বলো তো, প্রতিস্থাপন করতে পারবে, করে ওরে কি করে ফেলে, ধাতু হিসেবে জমা করে। এবার আমি বড় ভাই ছোট ভাই একটু চেঞ্জ করে দেখাই, ধরো রান তুলে দিই। এবার আমি ধরো এখানে দিলাম হচ্ছে লেড, এখানে দিলাম ধরো হচ্ছে জিঙ্ক। এবার আমাকে বলো এই দুজনের মধ্যে বড় ভাই কে? এই দুজনের মধ্যে বড় ভাই কে? জিঙ্ক। এবার বলো লেড কি জিঙ্ককে গুঁততে দেখে টাকা দিতে পারবে? টাকা দিতে পারবে? এ হচ্ছে ছোট ভাই, এ কি দিতে পারবে? দিবে না কিন্তু। বিষয় বুঝো, এই যে দেখো, এর কারণ হচ্ছে ওর আসলে ক্ষমতা নাই, মানে এর যে পরিমাণ ক্যাপাসিটি, এ হচ্ছে দেখো কন্টাকে আসছে, এ ধরো কন্টাকে, এই যে দেখো, এই যে দেখো কন্টাকে আসছে, কিন্তু দিতে পারছে? দিতে পারেনি। দেখছো জিঙ্ক 2+ জিঙ্ক 2+ এর মতো ঘুরছে, কারণ এর সাধ্য নাই হচ্ছে দিবে। ঘটনা বুঝছো না? এই ঘটনা বুঝো নাই। এ হচ্ছে এখনো ধরো পড়ালেখা করতেছে এই বিষয়ে, এ হচ্ছে টাকা হারাই ফেলছে, আর দিতে পারছে না। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই? বিষয় বুঝছো মনে হয়। এই যে দেখো, এ কি দিতে পারছে? এখনো দিতে পারে নাই। তো আমি আরেকটা চেঞ্জ করে দিই, ধরো আমি দিলাম হচ্ছে কি, এখানে দিলাম কাকে, কপারকে দিলাম। এবার বলো এই দুইজনের মধ্যে বড় ভাই কে? এই দুইজনের বড় ভাই কে? লেট। তাহলে লেট কি দিতে পারবে কপার 2+কে? পারবে। এই যে দেখো কন্টাকে আসলো, টাপ করে দিয়ে দিল, এই কন্টাকে আসলো, টাপ করে দিয়ে দিল। ঠিক আছে, এই যে দেখো, এই আসতেছে কন্টাকে, এই কন্টাকে আসছে, টাপ করে দিয়ে দিছে। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো। এটা দেখো এরকম, এইখানে হচ্ছে বড় বড়, মানে এটা আসলে চিত্রটা দেখাচ্ছে আমরা এই জায়গার চিত্রটা, হচ্ছে জলীয় দ্রবণের ভিতরে ওই আয়নটা আছে, আর এটা হচ্ছে কি এইভাবে আছে। এই চিত্রটা দেখবা হাজারি স্যারের বইও আছে। তো যাই হোক, এটা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমি ওয়ার্ম আপ দিয়ে শুরু করব। ঠিক আছে, ওয়ার্ম আপ দিয়ে শুরু করব। একটু দেখো তো এখানে, এর আগে আরেকটা কোয়েশ্চেন শেষ করে দিই। আজকে ওয়ার্ম আপ দিয়ে শুরু করব নেক্সট ক্লাসে। 3টা ক্লাসে খুব সুন্দর মতো আমরা এত ছোট ছোট ক্লাস নিয়ে হয়ে যাবে আমাদের। ঠান্ডা মাথায় পড়ে রাখো। আর আরেকটা বিষয় একটু বলে রাখি, কালকে সকালে তোমাদের অর্গানিক ক্লাসটা হবে না। আজকে ইঞ্জিনিয়ারিং ব্যাচেরও ক্লাস দিয়ে নিতে পারিনি, আমাদের একজন রিলেটিভ, আমার মামার আর কি অপারেশন। তো কালকে সকালের ক্লাসটা আসলে নিতে পারবো না, আমার পরের ক্লাসটা নিব। এই অর্গানিকের যে ক্লাসটা আছে আর কি, কালকে সকালেরটা আমি এমনিও বলে দিব, এরপরে নিতে পারবো না আর কি। কালকে একদম সকাল 9টায় অপারেশন, তো তো আসলে সেজন্য মিস হয়ে যাচ্ছে কালকের ক্লাসটা সকালে। ঠিক আছে, বাকি পড়াগুলো পড়ে নাও, কোনো কারো কিছু মিস থাকলে।